সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফ্রিল্যান্সারদের নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডা, পাওয়ার্ড বাই আমার টেক স্কুল। সাথে আছি আমি শান্ত কুমার রায়, ফাউন্ডার এট আমার টেক স্কুল। আমার সাথে আরো উপস্থিত আছেন, অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেশনাল ফ্রিল্যান্সার আলুল কবির এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার স্বপন চন্দ্র রায়, এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন মোহাম্মদ মাসুদ পারভেজ, প্রফেশনাল ফ্রিল্যান্সার। করোনার এই সংকটকালীন সময়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এবং নতুন ফ্রিল্যান্সারদের করণীয় বিষয়ক আলোচনা, ফ্রিল্যান্সারদের নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডা। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি প্রফেশনাল ফ্রিল্যান্সার আলুল কবির স্যারকে ওনার পরিচয়টা দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে ওনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়ে আমরা জানবো। প্রথমে উনি ওনার সংক্ষিপ্ত পরিচয়টি দিবেন। আমন্ত্রণ জানাচ্ছি আলুল কবির। ধন্যবাদ শান্ত কুমার ভাইকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য এবং আমাদের অতিথি হিসাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য। আমি প্রথমে পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ আলিউল কবির, প্রফেশনাল ফ্রিল্যান্সিং করছি 2013 সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার সহ আমার একটা ওয়েবসাইট আছে পার্সোনাল, এই ওয়েবসাইটে আমি কাজ করে থাকি। এছাড়াও আমার একটা আইটি ফার্ম আছে সাভারে অবস্থিত, আমার আইটি ফার্মের নাম হচ্ছে ইনোভেটিভ আইটি। এছাড়াও আমি গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। আমি রিসেন্ট যে প্রজেক্ট শেষ করেছি সি পাওয়ার প্রজেক্টে মাস্টার ট্রেনার হিসেবে কাজ করেছি। এখন এলইডিপির যে ট্রেনিং কার্যক্রম হচ্ছে সারা বাংলাদেশে 40,000 প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে। ওই প্রশিক্ষণ আমি দিচ্ছি ট্রেনার হিসেবে কুষ্টিয়া, নড়াইল এবং ঝিনাইদহ জেলার ফ্রিল্যান্সিং ট্রেনার হিসেবে কাজ করছি। এছাড়াও আমি শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের রিসোর্স পারসন হিসেবে ফ্রিল্যান্সিং ক্লাস নিয়ে থাকি। এছাড়াও আমি যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিং কার্যক্রমে করে থাকি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় শেষ করছি। ধন্যবাদ শান্ত কুমার ভাইকে। ধন্যবাদ আলুল কবির ভাইকে, উনি ওনার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন। এরপরে আমরা যাচ্ছি প্রফেশনাল ফ্রিল্যান্সার স্বপন চন্দ্র রায়, ওনার সংক্ষিপ্ত পরিচয়টুকু শুনবো। পরবর্তীতে আমরা ক্যারিয়ার, ওনার যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। প্রথমেই ধন্যবাদ জানাই শান্ত কুমার রায় যারা আপনাকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এবং এত বড় বড় ফ্রিল্যান্সারদের মধ্যে বা এই সবার মধ্যে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। সো আমার নাম স্বপন চন্দ্র রায়, দিনাজপুর থেকে বলছি। আমি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং 2017 সাল থেকে প্রফেশনালি ফ্রিল্যান্সিং করছি। বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করেছি, ফাইবারে, ফ্রিল্যান্সার এবং আপওয়ার্কে। বর্তমানে আমারও নিজের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে কাজ করা হচ্ছে মার্কেটপ্লেস থেকে বাইরে, এবং প্রফেশনালি ইউটিউবিং করা হয়। তো এই হচ্ছে আমার ক্ষুদ্র পরিচয়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্বপন চন্দ্র রায়কে, উনি ওনার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন। আমরা এই পর্যায়ে এখন আমাদের বিশেষ অতিথি এবং আমি যাচ্ছি প্রফেশনাল ফ্রিল্যান্সার এমডি মাসুদ পারভেজ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শান্ত আজকে প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বেসিক্যালি ক্যারিয়ার শুরু করেছি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। কোর্সটা ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং এর। করার পর থেকে এখনো পর্যন্ত আমি মনোনিবেশ করছি অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়েই। আমার ছোট একটা প্রতিষ্ঠান রয়েছে কালবি টেক নামে। আমি চেষ্টা করছি কিছু করতে, দেশের তরুণরা যেন আইটি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে পারে। এই কারণে আমি আমার প্রতিষ্ঠানকে অন্যদের পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ পারভেজ ভাইকে, উনি ওনার পরিচয় দিয়েছেন। আমরা ফ্রিল্যান্সারদের নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডায় আমরা প্রফেশনাল ফ্রিল্যান্সারদের নিয়ে আজকের আমাদের যে ফেসবুক লাইভ প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা উপস্থিত আছি।
আপনারা যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি ফেসবুক লাইভে দেখছেন, সবাই আপনাদের কমেন্টে আপনাদের প্রশ্নগুলো বলতে পারেন। সেখান থেকে আমরা আপনাদের কমেন্টের উত্তর দেব। আমরা চাই আমাদের এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডা, আমরা সবাই বিভিন্নভাবে ফ্রিল্যান্সিং করতে চাই, ফ্রিল্যান্সিং শিখতে চাই, বা ফ্রিল্যান্সিং কিভাবে হয়, ফ্রিল্যান্সিং যে প্রবলেম গুলো, কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায়, সেগুলো আমরা সফল ফ্রিল্যান্সারদের কাছ থেকেই শুনবো। আমরা চাই যে আমরা যত কষ্ট করে এই ফ্রিল্যান্সিং এ সাকসেস হয়েছি, আমরা চাই না যে আপনারা এতটা কষ্ট করেন। তার জন্য আপনারা যদি পরিপূর্ণ একটি গাইডলাইন পান, আমি আশা রাখি যে আজকের এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডায় আপনারা একটি পরিপূর্ণ গাইডলাইন পাবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক গাইডলাইন সবাই পেতে পারে এবং সবাই যাতে সঠিকভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারে। এবং সেই সাথে বলে রাখি, যেহেতু বর্তমানে করোনাকালীন সময় চলছে, করোনার এই সংকটকালীন সময়ে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এবং নতুন ফ্রিল্যান্সারদের যে করণীয়, সে বিষয় নিয়ে আমরা আজকের এই যে লাইভ আড্ডা, সেই আড্ডায় আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সমসাময়িক যে প্রতিবন্ধকতাগুলো, যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা আজকের এই ক্যারিয়ার আড্ডা থেকে আমরা জানতে পারবো। আপনারা যদি আমাদের শুনতে পান, আমাদের কথাগুলো যদি স্পষ্ট শুনতে পান, তাহলে অবশ্যই বলবেন যে শুনতে পাচ্ছেন। আর যদি শুনতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমি সাথে আছি, আমি শান্ত কুমার রায়, ফাউন্ডার এট আমার টেক স্কুল। আমার সাথে উপস্থিত আছেন প্রফেশনাল ফ্রিল্যান্সার আলুল কবির, ফাউন্ডার অফ ইনোভেটিক আইটি। আমার সাথে যুক্ত আছেন স্বপন চন্দ্র রায়, প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ইউটিউবার। সাথে আমার সাথে যুক্ত আছেন প্রফেশনাল ফ্রিল্যান্সার এমডি মাসুদ পারভেজ। সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ফ্রিল্যান্সারদের নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডা। আমরা এখন সর্বপ্রথম আমরা যাব আলুল কবির স্যারের কাছে, যে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারি, বা কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবো, বা ফ্রিল্যান্সিং করার আগে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, সেই বিষয়গুলো আমরা শুনবো। আলুল কবির স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ শান্ত কুমার ভাইকে আমাকে প্রথমে ফ্লো দেওয়ার জন্য। আপনি যে বিষয়টা আমার কাছে জানতে চেয়েছেন যে ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের কোন কোন বিষয় আগে জানতে হবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিংটা আমরা এখন হট টপিকস বলে থাকি সবাই এখন। আর এই করোনার সংকটকালীন মুহূর্তে অনেক মানুষ, অনেক যারা চাকরি করতো তাদের চাকরি, যারা জবলেস হচ্ছে, তারা সকলে এখন ফ্রিল্যান্সিং এর দিকে ধাবিত হচ্ছে। আমি যতটুকু এই কয়েকদিন রিয়েলাইজ করে দেখছি যে লাস্ট 1 বছরের মধ্যে আমাদের বাংলাদেশ সরকার আগে ঘোষণা দিয়েছিল যে 6.5 লাখ আইটি ফ্রিল্যান্সার আছে, কিন্তু আমাদের কিছুদিনের মধ্যে আমরা আরো 2 লাখ নতুন ফ্রিল্যান্সার পাবো, যারা নতুন ভাবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসতেছে। আমরা নিজেকে পরিচয় দিব ই ফাইটার হিসেবে। আমরা নিজেরা হচ্ছে ই ফাইটার, আমরা হচ্ছে অনলাইনে ফাইট করে এখন এগিয়ে যাচ্ছে। এই করোনা সংকটকালীন মুহূর্তে ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা নিয়ে আজকে আপনি এত সুন্দর একটা প্রোগ্রাম করতে চেয়েছিলেন এবং আমরা এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে পেরেছি, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে যারা আছেন সকল অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদের যেটা শুরু করতে হবে, আমাদের স্কিলটাকে আগে ডেভেলপমেন্ট করতে হবে এবং একটা গোল নির্ধারণ করতে হবে যে আমি কোন বিষয়টা নিয়ে কাজ করব। অনেকেই আমাদের স্টুডেন্টরা বলে থাকে আমি গ্রাফিক্স ডিজাইন পারি, আমি ওয়েব ডিজাইন পারি, আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমি তো সব পারি, আমি তো সব কাজ করতে পারবো। আমি এটার সাথে কখনোই একমত না। আপনি যে কাজটা করবেন ওই কাজের জন্য আগে আপনি একটা প্ল্যান তৈরি করেন যে আপনি কি কাজ শিখবেন। আগে আপনাকে একটা কাজের প্রতি ভালোবাসার জায়গা তৈরি করতে হবে। আমি সাপোজ গ্রাফিক্স নিয়ে কাজ করি, আমি গ্রাফিক্স ডিজাইন করতে ভালোবাসি। আপনাদের কারো ওয়েব ডিজাইন সম্পর্কে ভালো লাগে, সে ওয়েব ডিজাইন করবে। কারো ডিজিটাল মার্কেটিং করতে ভালো লাগে, সে ডিজিটাল মার্কেটিং করবে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে, কেউ এসইও করবে, কেউ এসএমএম করবে, কেউ সোশ্যাল মার্কেটিং করবে, বিভিন্ন মার্কেটিং করবে। একজন লয়ার, সে কি ফ্রিল্যান্সিং করতে পারবে না? না, সেও করতে পারবে, সে ল রিলেটেড কাজ করতে পারবে। এখন একজন ডাটা এন্ট্রির কাজ শিখেছে, সে কি ফ্রিল্যান্সিং করতে পারবে না? হ্যাঁ, সেও ফ্রিল্যান্সিং করতে পারবে। সেক্ষেত্রে তাকে কি করতে হবে? সেই ডাটা এন্ট্রি গুলো সুন্দর করে করতে হবে, কি উপযোগী করতে হবে। আমরা সচরাচর কাজ করে থাকি সারা বিশ্বের,
উন্নত দেশের কাজের সাথে তাল মিলিয়ে আমাকে আমার স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে হবে প্রথমে। এখন আমাকে প্রথমে বলেছিলাম যে আমার গোলটাকে নির্ধারণ করতে হবে। অবশ্যই আমি একটা গোল নির্ধারণ করলাম। সাপোজ আমি চিন্তা করলাম যে আমি ডিজিটাল মার্কেটার হব। এখন ডিজিটাল মার্কেটার হতে হলে আমাকে কি কি কাজ শিখতে হবে, সেই কাজের জন্য আমাকে একটা প্ল্যান তৈরি করতে হবে যে আমি লাস্ট 3 মাসের জন্য একটা প্ল্যান তৈরি করব। 3 মাসের মধ্যে আমি এই বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা নিব, এবং বিভিন্ন যদি কোনো ইনস্টিটিউট হয় বা কোনো কোর্স হয় তাও শিখতে পারি। কোর্স আছে এবং ভালো ভালো অনেক প্রতিষ্ঠানগুলো ভালো শেখায় এবং বিভিন্ন কমিউনিটি আছে, শেখায়। তাহলে যেটা করতে হবে, প্রথমে আমাকে 3 মাসের শিখবো 3 মাসের, তখন আমার আমরা একটু কম শুনতে পাচ্ছি। আমরা আচ্ছা, কাজের প্রতি আমাকে একটা ভালো ধারণা হবে। ধারণা হওয়ার পরে আমাকে যেটা করতে হবে যে আমি কতটুকু স্কিল অর্জন করলাম সেটা আমার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা সেটা আমাকে মার্কেট রিসার্চ করতে হবে, যে আমি যে কাজগুলো শিখলাম মার্কেটে ওই কাজগুলো এরূপ ভাবে আছে কিনা এবং ওই কাজগুলো আমি প্রপার করতে পারি কিনা। যখনই দেখবো আমি ওই কাজগুলো সুন্দর করে প্রপার করে করতে পারি, তখন আমার উচিত 4-5টা মার্কেট প্লেস রিসার্চ করা। যেমন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে আপওয়ার্ক আছে, ফাইবার আছে, পিপল পাওয়ার আওয়ার আছে, ফ্রিল্যান্সার.কম আছে। এই মার্কেট প্লেসে প্রথমে আমরা একটু অ্যাকাউন্ট খুলবো না, প্রথমে মার্কেটগুলোকে একটু রিসার্চ করবো, তারপরে মার্কেটে অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার পরে আমরা ওই মার্কেটের বিভিন্ন বড় বড় ফ্রিল্যান্সারদের প্রোফাইল নিয়ে 1 মাস ঘাটাঘাটি করব, করে আমি আমার স্কিলটাকে ডেভেলপমেন্ট করবো। যখন স্কিলটা আমার ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, তখন আমি আমার টোটাল পোর্টফোলিও আমার সবকিছু রেডি করার পরে আমি প্রফেশনাল মার্কেট প্লেসে সুন্দর করে কাজ শুরু করব। তাহলে কি হবে, আমি পরবর্তীতে কাজগুলো সুন্দরভাবে ডেলিভারি দিতে পারবো এবং বাংলাদেশকে ভালো জায়গায় একটা রিপ্রেজেন্ট করতে পারবো। অনেকেই আমার ক্লায়েন্ট, আমি অলমোস্ট 3000 ক্লায়েন্টের সাথে কাজ করেছি, এটা আমি একটু গর্ব করেই বলি। সারা আমি এই 7 বছরে 2013 সাল থেকে এই এখন 20 এই সময়ে প্রায় 3000-এর বেশি ক্লায়েন্টের সাথে কাজ করেছি। এই জন্যই অনেক ক্লায়েন্ট আমাকে বলে যে বাংলাদেশিরা অলস, বাংলাদেশিরা কাজ বুঝে না, বাংলাদেশিরা ইংলিশ পারে না। এই কথাটার সাথে আমি একমত না। আমি ওই সকল ক্লায়েন্টদের বলে থাকি যে নট অনলি বাংলাদেশিরা কাজ পারে না, বাংলাদেশিরা ফ্রিল্যান্সিং এ দ্বিতীয়। তুমি যদি বাংলাদেশিদের কাজ না নাও তাহলে আমার সার্ভিস তোমার নেওয়া উচিত না, তুমি অন্য দেশের কাজ নাও। তোমার যদি আমার সার্ভিস পছন্দ হয় তাহলে বলতে হবে বাংলাদেশিরা কাজ পারে, যার কাছ থেকে তুমি কাজটা পাও নাই ওকে বলবা সে কাজ পারে নাই, কখনোই বাংলাদেশকে ছোট করবা না। আমি যেহেতু আজকে প্রোগ্রামটা আমাদের শর্টলি, আমি বেশি কিছু বলবো না। আমাদের নতুনদের উদ্দেশ্য হচ্ছে আপনারা সঠিকভাবে ফ্রিল্যান্সিং শিখে তারপরে অনলাইনে আসুন। যেহেতু এলইডিপি গভর্নমেন্ট একটা নতুন প্রজেক্ট নিয়ে এসেছে, এখনো সুযোগ আছে অ্যাপ্লাই করার। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে 40,000 ফ্রিল্যান্সার তৈরি করবে, আমরা নিজেরাই প্রশিক্ষণ দিচ্ছি। সারা বাংলাদেশের টপ লেভেল ফ্রিল্যান্সারদের নিয়ে এখানে ক্লাস করানো হচ্ছে। বাংলাদেশ সরকারের একটা উদ্দেশ্য এই 40,000 নতুন ফ্রিল্যান্সার তৈরি করা। আপনারা নতুন যারা আছেন, যারা ইন্টার পাস করেছেন, তারা অ্যাপ্লাই করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা হেল্প করব। আর যারা নতুন অবস্থায় আছে, আমি বলবো যে যারা এইচএসসি পাস করেছি তাদের এখন ফ্রিল্যান্সিং না আসার জন্য, কারণ পড়াশোনার পরে ফ্রিল্যান্সিং করা ভালো। আর যারা পড়াশোনা ছেড়ে দিয়েছেন তারা যেটা করবেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসতে পারেন, প্রপার ইংলিশটাকে ভালো করে শিখেন, আগে ইংলিশে দক্ষতা হবেন, তাহলে করতে পারবেন। আমি একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিচ্ছি। 2013 সালে আমি একটা কাজ মিস করি, সেই কাজটা ছিল প্রায় প্রতি মাসে 2.5 লক্ষ টাকা। তখন আমার ইংলিশের স্কিল ছিল 0, আমি ভালো করে কিছুই বলতে পারতাম না, কোনো কিছু বুঝতাম না। তো ওইখান থেকে আমি থেকে আজকে একটা ইনস্টিটিউট করেছি এবং আমার অলমোস্ট সারা বাংলাদেশে সব মিলায় 1700+ স্টুডেন্ট আছে যারা মূলত কাজ করে, অনেকেই ফ্রিল্যান্সিং। আমি এতটুকুই বলবো, কাজ শিখে আমরা মার্কেটে প্লেসে আসবো। ধন্যবাদ শান্তকুমার ভাইকে। আমরা শুনছিলাম আলুল কবির ভাইয়ের কথা শুনছিলাম। উনি উনার একটা বলা যায় যে উনি একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলো, যে উনার ভালো কমিউনিকেশন না থাকার কারণে, ইংলিশের কমিউনিকেশন না থাকার কারণে উনি প্রথম কাজটা মিস করে। আমরা হয়তো শুনেছি, আমরা কি শুনেছি? হ্যাঁ শুনেছি। জি, আচ্ছা, আমরা শুনেছি। তো আমরা চাই, আমরা সবাই চাই যে আমরা একটা প্রপার ওয়েতে, সঠিক রূপে আমরা আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করি। এই জন্য আমি বলি যে একটি প্রপার ওয়ে এবং সঠিক গাইডলাইন পেয়ে যদি আমরা আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করি,
তাহলে দেখতে আমাদের দেখা যাবে যে আমরা খুব সহজেই সফলতা অর্জন করতে পারবো। এখন আমি যাচ্ছি মাসুদ পারভেজ ভাইয়ের কাছে। উনি যদি আমাকে বলেন যে ফ্রিল্যান্সিং করার জন্য কি ধরনের পিসি বা কি ধরনের যে যোগ্যতা বা অভিজ্ঞতা দরকার হয়, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা, একটু আনমিউট করে বলেন। হ্যাঁ, এবার বলেন মাসুদ ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি যেটা বলছিলাম, ফ্রিল্যান্সিংটা পুরো বাংলাদেশে এখন একটা হট টপিক, বিশেষ করে তরুণ সমাজের কাছে। প্রতি গ্রাজুয়েট অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কলেজ ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে। সো সেই অর্থে ইউনিভার্সিটি কলেজের যে স্টুডেন্ট আছে, তরুণ সমাজ আছে, তারা সবাই যে চাকরির দিকে ডাইভার্ট হবে আমি অন্তত এটা মনে করি না। যেহেতু ফ্রিল্যান্সিং এমন একটা জায়গা, এমন একটা গ্লোবাল মার্কেট যেখানে কন্ডিশন হচ্ছে কিছু কিছু রিকোয়ারমেন্টস দরকার। করতে চায় তার বেসিক কিছু থাকতেই হবে। সেই বেসিক গুলো যদি না থাকে, থেকে বলতে পারি যে সে এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে অনেক চ্যালেঞ্জ ফেস করবে থাকতে পারে। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি, আমার মনে হয় যারা বিষয়গুলো আরো বাংলাদেশে আমরা যে পড়াশোনা যেভাবে আমরা যদি এমন ভাবে পড়াশোনাগুলো করি, আমরা যে অনার্স মাস্টার্সে যারা আছি আমরা একাডেমিক পড়াশোনা করব, পাশাপাশি আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য সচেষ্ট থাকবো। স্কিল ডেভেলপমেন্টে অবশ্যই আমাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। আমি যদি অনার্স পড়ুয়া হই কিংবা আমি যদি মাস্টার্সে পড়ুয়া হই, স্কিল ডেভেলপমেন্টে আমি কোথায় সময় ব্যয় করব? আমি চেষ্টা করব যে আমার যেই টপিক ক্যারিয়ার গড়তে পারবো, সেই টপিকের উপর বেস করে আমি হাতে কলমে কোথাও থেকে একটু প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করব। এবং ইন্ডাস্ট্রিটা এমন যে আপনাকে আপনি যে একটা টপিক ঠিক করলেন যে আমি ফর এন এক্সাম্পল আমি ডিজিটাল মার্কেটিংটা শিখবো, এখন বিষয়গুলো সম্পর্কে এখন ইউটিউবে বলেন কিংবা গুগলে সার্চ পাবো। আপনি যদি গ্রাফিক নিয়ে একটু পড়াশোনা করেন, গ্রাফিক সম্পর্কে বেসিক ধারণা পাবেন। এই বেশ কিছু ধারণা নেওয়ার পর ডিসিশনটা যদি তখন আসে যে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিংটা আমার ভালো লাগছে, ডিজিটাল মার্কেটিং এ 2020 সালে ক্যারিয়ার করা সম্ভব, আমার মতো অনেকে ক্যারিয়ার গড়েছে, তখন আপনাকে যে কাজটা করতে হবে, নতুন যারা তাদেরকে একটা হয় কোনো একটা মেন্টরের কাছ থেকে হাতে কলমে কাজ শেখার চেষ্টা করতে হবে। এই চেষ্টাটা হবে ফেস টু ফেস হতে পারে কিংবা অনলাইনেও হতে পারে, কিন্তু পাশাপাশি আরেকটা জায়গায় সচেষ্ট থাকতে হবে যে আমার ইংরেজির স্কিলটাকে ডেভেলপ করতে হবে। কারণ আমি যে গ্লোবাল ইন্ডাস্ট্রিতে কাজ করব, এই ইন্ডাস্ট্রিটা কিন্তু টোটালি ইংলিশ ডিপেন্ড, ইংলিশ নির্ভর। সো আমি একদম ক্লায়েন্টের সাথে যে কাজ করব, ক্লায়েন্টের সাথে আমার কমিউনিকেশনটা কিন্তু করতে হবে ইংরেজিতে। দ্যাটস ওয়াই আমাকে অন্তত ক্লায়েন্টকে কাজ নেয়ার জন্য যতটুকু ইংরেজি দরকার সেইটুকু আমার থাকতেই হবে। এর পাশাপাশি যেই জিনিসটা একজন বিগিনারকে মনে রাখতে হবে যে রেগুলার ইন্ডাস্ট্রি সম্পর্কে আপ টু ডেট থাকতে হবে। আমি যদি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা ডিজিটাল মার্কেটিং এর একটা টপিক, আমি যদি এসইও নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে এসইওর চেষ্টা করতে হবে এ টু জেড ইন ডেপথ নিয়ে কাজ করার জন্য। তাহলে হবে কি? ধন্যবাদ মাসুদ পারভেজ ভাইয়া, ধন্যবাদ আপনাকে, আপনি অনেকটা গাইডলাইন দিয়েছেন। আমি এখন চলে যাচ্ছি আলুল কবির ভাইয়ের কাছে। ওনার কাছে আমি জানতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিং এর যে ক্যাটাগরি গুলো, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা অথবা বুঝতে পারতাম যে আমি কোন ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং করব। যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন,
এবং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টই কি ফ্রিল্যান্সিং করার জন্য বেস্ট, বা ইয়া ছাড়াও কি আরো কিছু আছে? যদি আপনি বলতেন সবাই ক্লিয়ার হতো বিষয় নিয়ে। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। মিউট করে, আচ্ছা আমি মিউট করে রেখেছিলাম, এখন আমরা একটু বলি। হ্যাঁ, ধন্যবাদ শান ভাইকে আবারও আমাকে ফ্লো দেওয়ার জন্য। আপনি যেটা জানতে চেয়েছেন যে ফ্রিল্যান্সিং শুধু গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইন এগুলোই কি, এছাড়াও কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কোনো কাজ আছে কিনা, তাই তো? আমরা তাহলে এখন জানবো যে কোথায় কোথায় কাজ পাওয়া যায় এবং কি কি সেক্টরে ফ্রিল্যান্সিং এ কাজ হয়। যেমন ফ্রিল্যান্সিং এ আমরা কাজ করে থাকি ডেটা এন্ট্রি, রাইটিং এন্ড অ্যাডমিন সাপোর্ট, গ্রাফিক্স ডিজাইন এন্ড ক্রিয়েটিভিটি, ওয়েব মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি নেটওয়ার্কিং, কাস্টমার সার্ভিস অ্যানালিটিক্স, ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার, অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং। মোট কথা যে যে পেশায় আছে ওই পেশায় যদি পারদর্শী হন ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন আমি লয়ার, এখন আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো না? অবশ্যই পারবো। অনেক বাংলাদেশিরা আছে যারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করছে। কি করে? অন্য দেশে ঘরে বসে তারা ল বা বিভিন্ন কোম্পানি যে পলিসি গুলো তারা এখানে করে দিচ্ছে, রুলস এন্ড রেগুলেশন তারা ঘরে বসে করে দিচ্ছে। তাহলে একজন লয়ারও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারছে। এখন আমি ভালো ইংলিশ লিখতে পারি, ভালো এক্সেলে কাজ জানি, তাহলে কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো না? আমাকে গ্রাফিক্স ডিজাইন শেখা লাগবে বা ওয়েব ডিজাইন শেখা লাগবে বা ডিজিটাল মার্কেটিং শেখা লাগবে? না, আপনি যদি ভালো টাইপ করতে পারেন, ভালো এক্সেলে কাজ করতে পারেন, তাও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ডেটা এন্ট্রির প্রচুর কাজ আছে ফ্রিল্যান্সিং। ডেটা এন্ট্রি করে অনেকেই ফ্রিল্যান্স করতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে। অন্যদের অফিসে আমরা অন্যদের অফিসে ঘরে বসেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো করতে পারি। তাহলে আমি যেটা বললাম যে ফ্রিল্যান্সিং করে সব জায়গায় ফ্রিল্যান্সিং করা যায়। আর এর মাঝে আমাকে অনেকেই প্রশ্ন করছে, আমি কয়েকজনের নাম না বললেই না, আমি প্রশ্ন যারা করছেন তাদেরকে বলছি যে একজন বলেছেন যে ফাইবারে কি ব্লগ বা আর্টিকেল সম্পর্কে বা ফাইবার কমিউনিটি কিরকম আমাদেরকে হেল্প করবে। ফাইবার কমিউনিটি সবসময় আমাদেরকে ফোরাম বা হচ্ছে এগুলোতে হেল্প করে থাকে। আপনারা আপনাদের বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরবেন, ফাইবার কমিটি আপনাদের হেল্প করবে। আর বাংলাদেশিদের জন্য বলবো ফাইবার বাংলাদেশ, যারা ফাইবার নিয়ে কাজ করে, ফাইবার বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে। ফাইবার বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা 10,000 মেম্বারে উপনীত হয়েছি। আমিও ফাইবার বাংলাদেশের একজন সদস্য। এখানে আমাদের প্রতিনিয়ত ফ্রিল্যান্সাররা, বড় বড় ফ্রিল্যান্সাররা আপনাদের নতুন যারা বিগিনার তাদেরকে প্রবলেম গুলোকে সলভ করে দিয়েছে। এছাড়া আপওয়ার্ক বাংলাদেশ আছে, ফ্রিল্যান্সার বাংলাদেশ আছে। আমরা যে মার্কেট প্লেসে কাজ করব ওই মার্কেট প্লেসের যদি কোনো সমস্যায় পড়ি ওই জায়গায় ওই কমিউনিটিতে পোস্ট করব। আমরা আছি বা আমাদের যারা আরো সিনিয়র ভাই ব্রাদার আছে তারা আপনাদেরকে হেল্প করবে। এই হচ্ছে শান্ত কুমার ভাই, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিলাম। এরপরে আর যদি কোনো কিছু জানার থাকে বলতে পারেন। আচ্ছা, আমি এখন যাচ্ছি মাসুদ পারভেজ ভাইয়ের কাছে। যে আমাকে একজন মুক্তাদির রহমান জয় উনি প্রশ্ন করেছেন যে ফ্রিল্যান্সিং মানে কি ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার? এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে দিতে পারি যে ফ্রিল্যান্সিং মানে কি ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, এর বাইরে কি আরো কোনো? মুক্তাদির ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে ফ্রিল্যান্সিং মানে কি ফাইবার কিনা, ফ্রিল্যান্সিং মানে আপওয়ার্ক কিনা, কিংবা নির্দিষ্ট কোনো মার্কেট প্লেস মানেই ফ্রিল্যান্সিং কিনা। আসলে তর্জমা করলে যেটা হয় যে ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, তাহলে কেন আমি ফাইবার মানে ফ্রিল্যান্সিংটা বুঝবো? এখানে একজন ব্যক্তি মানুষ হতে পারে, একটা কমিউনিটি আমার কোম্পানি আমার ক্লায়েন্ট হতে পারে, একজন স্মল এন্টারপ্রেনার আমার ক্লায়েন্ট হতে পারে। সো আমি যখন লিঙ্কডইন, আপনারা জানেন যে লিঙ্কডইন চমৎকার একটা প্রফেশনাল মার্কেট প্লেস। সেখানে একজন যদি অ্যাক্টিভ হয়
লিঙ্কডইন থেকে ডিরেক্টলি কিন্তু ক্লায়েন্ট ম্যানেজ করে কাজ পাওয়া যেতে পারে, এবং সেটাও কিন্তু ফ্রিল্যান্সিং। তার মানে হচ্ছে ফ্রিল্যান্সিং মানে কিন্তু আমরা শুধুমাত্র একটা মার্কেট প্লেসকে বোঝাবো না, শুধু ফ্রিল্যান্সিং মানেই আপওয়ার্ক না, ফ্রিল্যান্সিং মানেই শুধুমাত্র বাইরে ফ্রিল্যান্সিং এর জন্য গোটা গোটা মার্কেট প্লেস মানে পুরো হতে পারে। আশা করি মুক্তাদির ভাই বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন আছে। আশা মিষ্টি নামে একজন আমাদের প্রশ্ন করেছেন, ফ্রিল্যান্সিং করতে চাই শর্টকাট পদ্ধতিতে, যে শর্টকাট পদ্ধতিতে যদি ফ্রিল্যান্সিং করার কোনো উপায় থাকে তাহলে আমি আলিল কবির স্যারকে বলতে চাই যে কিভাবে শর্টকাট পদ্ধতিতে ফ্রিল্যান্সিং করা যায়। আমি বলবো প্রথমে, দেয়ার আর নো শর্টকাট ইন সাকসেস। কোনো শর্টকাটটি কখনো সফলতা বয়ে আনে না। আপনি সফলভাবে যদি কাজ করতে চান অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আমি হচ্ছে ওই আপুটার সাথে একমত না। ওই আপুকে আমি বলবো যে আপু, আপনি প্রপার কাজটা শেখেন, আপনি অল্প কিছু শিখবেন, শিখে 2 দিন পরে হোঁচট খেয়ে পড়ে যাবেন। কারণ আমরা প্রতিনিয়ত মার্কেট রিসার্চ করছি, আমরা গ্লোবালি কাজ করি। আমি কিছুক্ষণ আগে বলেছি আপনাদের, আমরা হচ্ছে ই ফাইটার। আমরা টোটাল সমগ্র বাংলাদেশ বলছি, সমগ্র পৃথিবীর সাথে কাজ করে কাজ ছিনিয়ে নিয়ে এসে কাজ করছি। আমাদের কম্পিটিটরও কিন্তু অনেক বেশি। সারা বাংলাদেশে 6.5 লাখ আইটি ফ্রিল্যান্সার আছে, কিন্তু সারা বিশ্বে প্রায় 15 মিলিয়ন ফ্রিল্যান্সার আছে। এই 15 মিলিয়ন ফ্রিল্যান্সারের কাছ থেকে আমি কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওর ভিতর থেকে ক্লায়েন্টদের কাছ থেকে কাজ ছিনিয়ে নিয়ে আসছি, সেটা হচ্ছে আমার স্কিল দিয়ে। এখন যদি আপনি শর্টকাট চান, কেউ শর্টকাট দিয়ে, শর্টকাট কোনগুলো হয় দেখেন, আমরা এই যে সামনে কুরবানি ঈদ আসছে, বিভিন্ন ফ্রিজ কোম্পানি কি করবে, 1 মাসের জন্য একটা ক্যাম্পেইন রান করে তারা 2 থেকে 2.5 লাখ ফ্রিজ বিক্রি করবে কোম্পানিরা। তো এটা হচ্ছে তারা 1 মাসের জন্য রান করছে, শুধু এই ঈদের জন্য তারা ফ্রিজ বিক্রি করছে এই জন্য। কিন্তু আপনি ফ্রিল্যান্সিং কি ওই একদিনের জন্য করবেন? কি একটা ক্লায়েন্টের কাছ থেকে $2000 ইনকাম করে আপনি আর সারা বছর বসে থাকবেন? এরকমের জন্য তো ফ্রিল্যান্সিং না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কাজ শিখে প্রতিনিয়ত ক্লায়েন্টের সাথে কাজ করবেন। আমি অলমোস্ট 67টা দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছি। আমার একটু অভিজ্ঞতার আলোকে শেয়ার করছি যে কিছু কিছু দেশের ক্লায়েন্টরা খুব ভালো হয়, আবার কোন কোন দেশের ক্লায়েন্টরা একটু তারা কাজ নিয়ে খুব জটিল করে ফেলে। যেমন আমরা কখনোই ইন্ডিয়া, পাকিস্তান এই রিলেটেড ক্লায়েন্টের সাথে কাজ করি না। এই জন্যই করি না, তারা আমাদেরকে দিয়ে খুব কঠিন কঠিন কাজ সহজে করাই নিতে চায় অল্প টাকা দিয়ে। এজন্য আমরা নতুন যারা আছে তারা ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কার যদি কোনো ক্লায়েন্ট আপনাদেরকে কাজের অফার করে, আগে আপনাদের তাদের প্রোফাইলটা দেখবেন, তাদের প্রোফাইলে কি রকম কাজ আছে। অনেকে দেখবেন তাদের প্রোফাইলে কোনো কাজই নেই, তারা কখনো হায়ার করে নাই, আপনাকে দিয়ে একটা স্যাম্পল রেডি করায় নিচ্ছে, করায় ওই কাজটা ও কিন্তু ফ্রিল্যান্সার, ওই কাজটা সে ক্লায়েন্টকে দিচ্ছে, দিয়ে টাকাটা নিয়ে আসছে। আপনি যখন ওকে জিজ্ঞেস করছেন যে আমি তো করে দিলাম, কাজটা কি হয়েছে, ও বলবে যে না, আমার ক্লায়েন্ট তো কাজটা পছন্দ করে নেই। কিন্তু সেই ক্লায়েন্টটার টাকা আপনি পাচ্ছেন না, কিন্তু সে ঠিকই নিয়ে নিচ্ছে। এই জন্যই বলছি যে নতুন যারা আছে তাদের জন্য বলবো, যারা ডিজাইন রিলেটেড কাজ করেন, freelancer.com এ কন্টেস্ট করেন, কন্টেস্ট করলে অনেক কাজ শিখতে পারবেন। এছাড়াও বিভিন্ন ব্লগ আছে, এই ব্লগে থাকেন। এবং এখন আমাদের প্রথমের দিকে আমরা যখন কাজ শুরু করি তখন ইউটিউবে এরকম রিসোর্স ছিল না। আমি আমার যে কাজটা মিস করেছিলাম বললাম, সেই সময় সিসি 2014 প্রথম বাজারে আসে, তখন সফটওয়্যারটা প্রায় $100 উপরে দাম ছিল। তখন বাংলাদেশে ওই সফটওয়্যারটা ট্রায়াল ভার্সন ছিল এবং ইন্টারনেটে ওইভাবে আমি ডাউনলোড করতে পারি নাই, সফটওয়্যারটা কেনার মতো আমার সামর্থ্য ছিল না, এই জন্য আমি আমার কাজটা করতে পারি নাই। এখন কিন্তু ইউটিউবে অনেক রিসোর্স আছে এবং আমাদের মতো অনেক ফ্রিল্যান্সার আছে যারা অনেক হেল্পফুল, অনেকেই হেল্প করে থাকে। আপনাদের কাছে এতটুকু বলবো, ফ্রিল্যান্সিং বিষয়ে আমার যতটুকু ধারণা আছে, আমাদের এই বিষয়ে আমাদের কাছে নক করবেন, আমাদের ফেসবুক পেজ আছে, সার্চ দিবেন, সার্চ দিয়ে ফেসবুক পেজ নিয়ে বিভিন্ন ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকে নক করবেন, তারা আপনাদের হেল্প করবে। কারণ আমরা হচ্ছে থেকে শিখেছি ভাই, আমরা ওই সময় কারো হেল্প পাই নাই, ওইরকম রিসোর্স পাই নাই, কিন্তু আমরা তো বুঝি যে একজন কাজ পাওয়ার মুহূর্তে, যখন আমি প্রথম কাজটা পাই তখন আমার হচ্ছে এত আনন্দ হয়েছিল যে আমি মনে হয়েছিল যে স্বয়ং চাঁদ পেয়েছি আমার হাতে। কিন্তু যখন আমি কাজটা করতে পারি নাই, প্রথম 3 দিন আমি প্রায় একদম হতাশ হয়ে গেছিলাম। পরে 7 দিনে আর একটা $20 কাজ পাই। কিন্তু ওই সময়টা আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা এখনো আমার শরীরের ভেতরে লোমগুলো
কেমন শিহরণ দিয়ে উঠছে ওই কথা মনে পড়লে, যে আমি প্রথম কাজটা মিস করেছি। এই জন্য আমি সবসময় মনে করি যে যারা নতুন আসবে তাদেরকে, সকল ফ্রিল্যান্সারদের বলবো যে আমরা তো কাউকে হিংসা করব না, কাউকে কম্পিটিটর ভাববো না। আমি আমার ক্লায়েন্টের কাজ করি এই বলে কি আমি আরেকজন ফ্রিল্যান্সার তৈরি করবো না? না, আমি মনে করি যে ফ্রিল্যান্সারদেরকে অবশ্যই হেল্প করবো, তারাও অন্য ক্লায়েন্টের কাজ করবে। আমাদের বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব, বাংলাদেশ যারা নতুন হবে তাদেরকে হেল্প করতে পারলেই আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারবো। এমন একটা সময়ে এমন হবে বাংলাদেশ টোটাল ফ্রিল্যান্সিং সেক্টরে সব থেকে মাথা উঁচু করে দাঁড়াবে। এখন আমরা দ্বিতীয় পজিশনে আছি, অ্যাকাউন্ট খোলার দিক দিয়েও একটু বেশি আছি। আর আমরা এটা করব না যে, এমন করবো না যে 10টা সিম কিনলাম, একটা সিম ইউজ করলাম, বাকি সিম গুলোকে ফেলায় রাখলাম। আমরা এক মার্কেট প্লেসে আসার আগে অবশ্যই মার্কেট প্লেস রিসার্চ করবো এবং স্কিলড হব। এই বলে আমি এখন শান্ত ভাইয়ের কাছে চলে যাচ্ছি। শান্ত ভাই আপনি মিউটটা আনমিউট করে দেন। ধন্যবাদ। ধন্যবাদ আলিল কবির ভাইকে, উনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তো আমরা আজকে যে আমাদের ফ্রিল্যান্সারদের নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডা পাওয়ার্ড বাই আমার টেক স্কুল, আমি সাথে আছি শান্ত কুমার রায়, ফাউন্ডার এট আমার টেক স্কুল। আমার সাথে উপস্থিত আছেন প্রফেশনাল ফ্রিল্যান্সার আলিল কবির ভাই, সাথে আরো উপস্থিত আছেন প্রফেশনাল ফ্রিল্যান্সার মাসুদ পারভেজ। আরেকজন আমাদের সাথে উপস্থিত ছিলেন প্রফেশনাল ফ্রিল্যান্সার স্বপন চন্দ্র রায়, উনি হয়তোবা যান্ত্রিক ত্রুটির কারণে হয়তোবা আমাদের সাথে এই মুহূর্তে নাই, উনি প্রবলেম সলভ হয়ে গেলে উনি আমাদের সামনে আসবেন। তো অনেকেই প্রশ্ন করেছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো একটি প্রশ্নের উত্তর আমি দেই, যে একজন প্রশ্ন করেছেন যে বিহেন্স সম্বন্ধে বিস্তারিত জানতে চাই, যে বিহেন্স কিভাবে কাজ করে। আমি বিহেন্স হচ্ছে আপনি যদি ডিজাইন রিলেটেড কাজ করে থাকেন, সেখানে আপনার পোর্টফোলিও হিসেবে সেখানে আপনার ডিজাইন গুলো রাখতে পারবেন। এখন আপনি এবং আপনার যে কাজগুলো সেগুলো ওখানে রাখতে পারবেন। এখন আপনি আবার এটাকে আপনার ক্লায়েন্ট বা কেউ দেখতে চাইলে সেখান থেকে আপনি দেখাতে পারবেন। আমরা আমরা অনেক অনেক অনেকজনের প্রশ্ন দেখতেছি, গ্রাফিক্স ডিজাইনের ফিউচার নিয়ে একটু বলবেন। মঞ্জুরুল ইসলাম লিখেছেন গ্রাফিক্স ডিজাইনের ফিউচার নিয়ে কথা বলবেন। মঞ্জুরুল ইসলাম, যদি মাসুদ পারভেজ যেহেতু গ্রাফিক্স ডিজাইনের কথা, তাহলে আবার আমাকে চলে যেতে হচ্ছে আলুল কবির স্যার ভাইয়ের কাছে যেতে হচ্ছে, যে গ্রাফিক্স ডিজাইনের ফিউচার। এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন আপনাকে সংযুক্ত করি। আরেকজন প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা হচ্ছে যে আমি যদি গ্রাফিক্স ডিজাইন কাজ করতে চাই, এটা হচ্ছে মুক্তাদির রহমানের প্রশ্ন, যে আমি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাই তাহলে কি আমাকে সব বিষয়ে সব ক্যাটাগরি কাজ করতে হবে? গ্রাফিক্স ডিজাইনের দুটো প্রশ্ন, গ্রাফিক্স ডিজাইনের ফিউচার কি এবং আমাকে কি সব ক্যাটাগরি কাজ করতে হবে? আচ্ছা, ধন্যবাদ শান্ত কুমার ভাইকে। যারা প্রশ্ন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্ন যত করবেন আমরা আনন্দিত হব এবং আমরা আপনাদের কাছে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো। আপনি প্রশ্ন করেছেন যে গ্রাফিক্স ডিজাইন কি। যেহেতু গ্রাফিক্স ডিজাইন কি আপনি প্রশ্ন করেছেন, আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আমার জন্য এই প্রশ্নটা খুবই আনন্দের, কারণ আমি এই গ্রাফিক্স ডিজাইন করেই আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আজকে এইখানে এসে কথা বলার সুযোগ পেয়েছি। গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে মূলত আপনাকে আপনার মনের যে চিত্র সেটাকে আমাদের অনলাইনের প্ল্যাটফর্মে ফোটানো, কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার যে মনের যে চিত্রাঙ্কন আমরা করে থাকি। আগে আমরা ছোটবেলায় আঁকাআঁকি করতাম, এই আঁকাআঁকি করতে গিয়ে আমরা কি করতাম, রং পেন্সিল দিয়ে আঁকাআঁকি করতাম। এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের ডিজিটাল পিকচারের মাধ্যমে রূপান্তর করাটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটা অংশ। আর গ্রাফিক্স ডিজাইন করার জন্য অনেকগুলো পার্ট আছে। এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কেউ লগো ডিজাইন করবে, কেউ ইমেজ এডিটিং করবে, কেউ বুক কভার ডিজাইন করবে, কেউ প্রিন্ট রিলেটেড ডিজাইন করবে। এখন গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে আপনাদের যে বিষয়গুলো ধারণা থাকতে হবে সেই বিষয়টা বলবো। আপনাকে জাস্ট মনের মাধুরী মিশে আঁকাআঁকি করার একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রচুর ধৈর্য থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইন পেশার আসার আগে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আমরা যখন কাজ করতে বসি তখন অবশ্যই আমাদের কাজের মধ্যে এমন ভাবে ঢুকে যায় যে আমাদের আরেকটা যে পৃথিবী আছে এটা ভুলে যায়। আমরা মনে করি যে আমাদের পৃথিবীটাই একটা
আমার পৃথিবী আমি মনে করি। আমি অলমোস্ট প্রায় 700 দিন না ঘুমায় কাটাইছি, প্রায় অলমোস্ট 2 বছরের বেশি। এই কাজ করতে গিয়ে আমি 700 দিন ঘুমাই নাই। তো ওইখানে থেকে আমি যা বুঝছি যে আমি রাতে 12টায় যদি বসি, সকালে ফজরের আজান দিচ্ছে, আমার মনে হচ্ছে যে মাত্র বসলাম, আমার তো কাজ এখনো শেষই হলো না, কাজ করতে করতে আমার এরকম হয়ে গেল। এই জন্য বলছি যে গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই আপনাকে আপনার মনের মাধুরী মিশায় কাজ করার জন্য যে আঁকাআঁকির যে অভিজ্ঞতাটা এবং পেইন্টের যে বিষয়টা এবং কালার নলেজ গুলো, এই বিষয়গুলো সম্পর্কে আগে ধারণা নেবেন। গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বিভিন্ন রাইটারের বিভিন্ন বই আছে, ওই বইগুলো পড়ে আমরা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে পারবো। এছাড়াও আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রথমে আমরা যে টুলস বা সফটওয়্যার গুলো ইউজ করি, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে থাকি। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে ইউটিউবে অনেক রিসোর্স আছে। আমরা আগে দেখবো যে আমরা গ্রাফিক্সে কি কি কাজ হয়, এই কাজগুলোকে আমি করতে পারবো কিনা। এই কাজগুলো তখন আমরা দেখবো, যে দেখে মনে হবে যে আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, যে আমি আঁকাআঁকি করতে ভালোবাসি বা আমি গ্রাফিক্সের কাজ আমাকে ভালো লাগে, তখন আমরা গ্রাফিক্স ডিজাইনটা দেখবো। তখন আমাদের অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবো। এছাড়াও অ্যাডোবি লাইটরুম আছে, অ্যাডোবি আফটার ইফেক্ট আছে, বিভিন্ন ক্যানভা একটা সফটওয়্যার আছে অনলাইনে, যেটা আপনারা যদি প্রথমে ছোট ছোট ডিজাইন করতে চান, ক্যানভা দিয়ে অনলাইনে খুব সুন্দরভাবে লগো ডিজাইন করতে পারেন। এখন পুরাই 3 কনফিগারেশনের কম্পিউটার নিলেই চলবে, 5 জেনারেশন বা 5th জেনারেশন হলে ভালো হয়। এইটা নিলে কি হবে, আপনি হচ্ছে একটু ভালো মানের কাজ করতে পারবেন। এছাড়াও পেন্টিয়াম 4, 12 কোর, কোড টু ডু এইগুলো দিয়েও করতে পারেন। আমার প্রথম পিসিটা ছিল হচ্ছে কোড টু ডু, ওইটা আমি 2007 সালে কিনেছিলাম, এখনো আমার আছে ওইটা ল্যাপটপটা। তো ওইটা দিয়ে আমার জীবনের হাতে খড়ি, ওই ল্যাপটপটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, যে যতদিন বাঁচবো এটা কি সুন্দর করে রাখবো, এবং আমি যদি নাও থাকি আমার ভবিষ্যৎ প্রজন্ম ওটা যেন দেখতে পারে যে আমার বাবা এটা করে গেছে। হ্যাঁ, এই জন্যই বলছি যে ভালো মানের একটা কম্পিউটার রাখলে আমরা ভালো করে কাজ শিখবো, এবং আমরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন রিসোর্স দেখতে পারি, অনেক ভালো ভালো ডিজাইনাররা আছে, তাদের ডিজাইন গুলো দেখতে পারি। আর মোট কথা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই ধৈর্য লাগবে। একটা হচ্ছে কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, নির্দিষ্ট কাজের স্কিল থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে। আমরা অধৈর্য হলে কোনো কাজই করতে পারবো না। এই ছিল। এখন আমি শান্ত কুমার ভাইয়ের কাছে চলে যাচ্ছি আবার। ধন্যবাদ আলিল কবির ভাইকে, অসংখ্য ধন্যবাদ, উনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। যে এখন আমি সোমায়া তাওবিস কেয়া, উনি একটা প্রশ্ন করেছেন, আমি মাসুদ পারভেজ ভাইয়ের কাছে যাব, যে ওয়েব ডিজাইনের মার্কেট প্লেস যে ভ্যালুটা, সেটা যদি বিষয়ে আপনি যদি একটু বলেন। এই প্রশ্নটি করেছেন সোমায়া তাওবিস কেয়া। আরেকবার যদি প্রশ্নটা একটু করেন। যে প্রশ্নটা ছিল যে ওয়েব ডিজাইনে মার্কেট প্লেস যে ভ্যালুটা, ওয়েব ডিজাইনে মার্কেট ভ্যালু। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মার্কেট ভ্যালু একটা জিনিস একটু কল্পনা করতে পারি আমরা, যে বাংলাদেশ ডিজিটালাইজড হচ্ছে, বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান এখন চেষ্টা করছে তাদের একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেটাকে ওয়েবসাইট বলা যেতে পারে। সব প্রতিষ্ঠানের ওয়েবসাইট দরকার। সারা দুনিয়াতে আপনি যত এস্টাবলিশ প্রতিষ্ঠান দেখবেন, সবার কম বেশি ওয়েবসাইট রয়েছে। আর এই ওয়েবসাইট গুলো কিন্তু ডিজাইন করে ওয়েব ডিজাইনাররা। অনেক এবং সম্ভাবনাও একটা ক্ষেত্র হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। শান্ত ভাই, ধন্যবাদ। সাথে আমাদের আরেকজন প্রশ্ন করেছেন যে গ্রাফিক্স ডিজাইনের সফল হতে কি আমরা সব বিষয় শিখবো, শাকিল আহমেদ। আপনি হয়তো বা এতক্ষণ থেকে যদি আমাদের লাইভে সংযুক্ত থেকে থাকেন, তাহলে আপনি আপনার প্রশ্ন পেয়ে গেছেন, যে গ্রাফিক্স ডিজাইনের সফল হতে সব বিষয় শিখতে হবে কিনা, সে বিষয়ে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের আলিউল কবির স্যার। তো আমরা আরেকজনের প্রশ্ন, ইংরেজি ভালো পারি না, ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন আছে। ভেতরে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে, যে ফ্রিল্যান্সার উনি হতে চায়। উনি বলেছে যে ইংরেজি ভালো পারি না, কিন্তু ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন আছে, এখন কিভাবে কি করব? আলিল কবির স্যার। শুনলে শরীরের মধ্যে শিহরণ দিয়ে ওঠে। আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি ফ্রিল্যান্সিং সেক্টরে আসার জন্য। তার আগে বলবো আপনি প্রপার কাজ শিখবেন। আর আমি যেহেতু ঠেকে শিখেছি, আমি আমার জীবনে
যে যতটুকু সাকসেস হয়েছি প্রত্যেক জায়গায় থেকে শিখেছি। এইখান থেকে আমি যতটুকু মনে করি যে আপনাকে অবশ্যই আগে আপনার গোলটা নির্ধারণ করতে হবে। এবং আপনি বলছেন যে আপনি ইংলিশে দুর্বল, ইংলিশটা আমরাও এখনো যে আহামরি অত বেশি পাই তা না। আমরা হচ্ছে সবাই বাংলাদেশিরা সবাই কিন্তু ইংলিশটার প্রতি একটু ভীতু। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন কিন্তু অনেক রিসোর্স আছে। সম্প্রতি আমি হচ্ছে দেখি যে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা ইন্ডিয়ান কিছু ভিডিও দেখতে পাচ্ছেন, ওইখানে কমিউনিকেশন ইংলিশ নিয়ে খুব চমৎকার চমৎকার ভিডিও আছে। আমি আরেকজনকে ধন্যবাদ জানাবো, আমাদের বাংলাদেশে এক আপু আছে যে আইএলস এ প্রায় 8.5 মানে 8.5 পেয়েছে, মুনজারিন আপু। আমি ওনাকে করি এখনো, ওনার ভালো লাগে আমার। যারা বিগিনার ইউটিউব চ্যানেলে 10 মিনিট স্কুলে ওনার ভিডিও আছে, আপনারা দেখবেন। একটা বইও আছে, যদি আপনাদের কারো বইটা লাগে, আমি নিজে পার্সোনালি কিনেছি বইটা, আপনাদের যদি কারো লাগে আমি আপনাদেরকে প্রোভাইড করব। যে আমরা দৈনন্দিন কি করি, ফ্রিল্যান্সিং করতে গেলে যে আহামরি আমাকে আইএস 5 6 পাওয়া লাগবে, 7 পাওয়া লাগবে, 8 পাওয়া লাগবে, এটার সাথে কোনো একমত না। মূলত ক্লায়েন্টকে আপনার মনের ভাব প্রকাশ করাতে পারলেই আপনি ফ্রিল্যান্সিং এ ভালো কাজ করতে পারবেন। সেজন্য আপনি আপনার যে কাজটা দিবে ক্লায়েন্ট, সেই কাজটাকে আগে সুন্দর করে বারবার করে পড়বেন, পড়ে সেই কাজটা সুন্দর করে বুঝে নেবেন। আপনি না পড়েই তাকে প্রশ্ন করবেন না। ধন্যবাদ। এটা হচ্ছে আপনাদের কাছে হচ্ছে গুগল ট্রান্স। আলুল কবির স্যার, ধন্যবাদ। আপনার কিছু কথা আমরা শুনতে পাইনি, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে কিছু কিছু কথা কেটে গেছিল। যাই হোক, আমরা যেহেতু বর্তমান করোনার এই সংকটকালীন সময়ে নেটের সমস্যা হচ্ছে হয়তো যেহেতু করোনা চলছে, করোনার এই সংকটকালীন সময়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার যে নিজের যে স্কিল ডেভেলপমেন্ট করার একটা হচ্ছে উপযুক্ত সময়। আপনি চাইলে এই সময়ে আপনি ফ্রিল্যান্সিং করার যে পূর্ব শর্ত, যে বিষয়গুলো ফ্রিল্যান্সিং করতে লাগে, সেই বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু রিসার্চ করেন, একটু যদি নেট ঘেটে দেখেন, তাহলে আপনি জানতে পারবেন। এছাড়াও আরেকটা বিষয় আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বর্তমানে বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে সারা বাংলাদেশে 40,000 প্রশিক্ষণার্থীকে প্রফেশনাল আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে 3টা ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, 2 ডিজিটাল মার্কেটিং, 3 ওয়েব ডিজাইনের ডেভেলপমেন্ট। এটি হচ্ছে 50 দিনে 200 ঘন্টার প্রশিক্ষণ। আপনারা চাইলে এলএডিপি লিখে সার্চ করে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন, এবং এই প্রশিক্ষণটি বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলাতে হচ্ছে। যেহেতু আপনারা করোনার সময়ে আপনারা ঘরে বসে আছেন, আমি মনে করি আপনারা আপনার পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে এবং উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা করতে পারলে আপনি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশ সরকার চাচ্ছে যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বনির্ভর বাংলাদেশ গড়ার। তার যে উদ্দেশ্য, সেজন্য হচ্ছে এলইডিপি যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রফেশনাল ফ্রিল্যান্সিং ট্রেনিং। আপনারা এই প্রশিক্ষণটিতে সবাই অংশগ্রহণ করেন এবং নিজের স্কিলকে আরো একটু এগিয়ে নেন। এই পর্যায়ে আমরা আবার যাচ্ছি যে আমাদের সাথে যুক্ত ছিলেন স্বপন চন্দ্র রায়। উনি হয়তোবা ওনার ইলেকট্রিসিটি বা কোনো প্রবলেমের কারণে উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। উনি যদি অ্যাভেলেবল হন তাহলে আমরা ওনার কাছ থেকে শুনবো। আচ্ছা, শান্ত ভাইয়ের কাছ থেকে আমি এখন ফ্লোটা নিয়ে নিচ্ছি। এখন এতক্ষণ উনি আমাদেরকে আমাদের বিষয়ে সবকিছু জানলেন। আমি এখন আপনাদের এই প্রোগ্রামটাকে আমি এখন সঞ্চালনা করব। একটু শান্ত ভাইয়ের কাছ থেকে অনুমতি নেই। এতক্ষণ আমরা মাসুদ ভাইয়ের কাছে ছিলাম, আমি বলেছি। এখন শান্ত কুমার ভাই কিন্তু একটা পরিচয় গোপন করেছে, উনিও কিন্তু একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। ওকে, এখন আমরা এবং একটা আমার টেক স্কুল, ডিজিটাল স্কুল, যেটা ডিজিটাল অনলাইন ই শিক্ষণ প্ল্যাটফর্ম আমার টেক স্কুলের প্রতিষ্ঠাতা। আমি এখন শান্ত কুমার ভাইয়ের কাছ থেকে তার পরিচয়টা প্রপার জানবো, যে উনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছেন, প্লাস আমার টেক স্কুল প্রতিষ্ঠাতা করেছেন। এই স্কুলটা কি উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠিত করলেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি এই স্কুলের, এই বিষয়ে একটু জানতে চাবো। তারপরে উনি মূলত, আমি যতটুকু জানি, উনি একজন ওয়েব ডেভেলপার এবং অ্যাপস ডেভেলপার, সাথে সাথে তো
খুব ভালো ইউআইএক্স ডিজাইন নিয়ে কাজ করে থাকেন। কারো যদি ইউআইএক্স বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে প্রশ্ন থাকে এখন আপনারা করবেন, আমি শান্ত ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। শান্ত ভাই। ধন্যবাদ আলিউল কবির ভাইকে, ধন্যবাদ যে আমার বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে। আমি তো যদি বলতেই হয়, আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম চাকরি দিয়ে। চাকরি বলতে যে পরিচয়টি আমি কখনো কাউকে বলিনি, সেটা আজকে ফেসবুক লাইভ ফ্রিল্যান্সারদের নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডা এখানে বলছি। আমি এখন পর্যন্ত অনেকগুলো জব করেছি। আমার প্রথম জব ছিল গ্রামীণফোনে, সেখানে আমি অ্যাকাউন্টস অফিসার হিসেবে ছিলাম। তো ভালোই চলছিল, দীর্ঘদিন করেছিলাম। তারপরে সেই চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আমি আরো জব করি, আইটি ট্রেনার হিসেবে ছিলাম। আমি রামকৃষ্ণ মিশনে আইটি ট্রেনার ছিলাম, রামকৃষ্ণ মিশন। তারপরে হচ্ছে রংপুরে সাইবার টেক একাডেমি, সেখানে আইটি ট্রেনার ছিলাম। তারপরে যেহেতু আমি বেশ কিছুক্ষণ থেকে বলছি যে এলএডিপির কথা বলছি, আমি একজন এলএডিপির সাকসেসফুল ফ্রিল্যান্সার, যে 2016 সালের শেষের দিকে এবং 17 সালে যখন এলএডিপি প্রথম শুরু হয় তখন আমি স্টুডেন্ট ছিলাম। তারপরে আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়। ডিজিটাল মার্কেটিং যখন আমি বুঝতে পারি বিষয়গুলো, তখন ধীরে ধীরে আমি শিখতে থাকি। আমি একাধারে আমার ডিজিটাল মার্কেটিং শিখলাম। এর আগে আমি আরেকটা বিষয় শিখেছিলাম। আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যেহেতু যদি আমার সরকারি জব না হয় বা জব না করি, প্রথম জবটা ছাড়ে দেওয়ার পরে, কারণ প্রথম জবটা আমি যখন গ্রামীণফোনে অ্যাকাউন্টস অফিসার ছিলাম তখন আমি ওই জবটা ছেড়ে দিই। আমার ইচ্ছা ছিল যে আরো বড় কিছু হবো, সেই জন্য আমি আবার পড়াশোনা শুরু করি। তারপরে পাশাপাশি স্কিল গুলো ডেভেলপ করি। আমি এফএম মেথড থেকে ইংরেজিতে কোর্স করি এবং সেখানে আমার ব্যাচের মধ্যে আমি মোটামুটি দ্বিতীয় ছিলাম। এফএম মেথড ইনস্টিটিউট, ধন্যবাদ এফএম মেথডকে, ওনাদের সুন্দর উপস্থাপনা ছিল, ওনাদের শেখানো পদ্ধতি অনেক ভালো ছিল। পাশাপাশি আমি যখন ডিজিটাল মার্কেটিং শিখে গেলাম, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার খুব সুন্দরভাবে চলছিল। এখন এই যে এলএটিপির কথা বলতে গেলেই আমাকে এখন আমার ট্রেনারদের কথা বলতে হয়। আমার প্রজেক্ট ম্যানেজার ছিল নিজামুল ইসলাম নিজাম ভাই, এবং রাকিবুল ইসলাম রাকিব, উনি ছিলেন মাস্টার ট্রেনার। পাশাপাশি সবুজ চন্দ্র রায়, উনি ট্রেনার ছিলেন। ইস্তিয়াক আহমেদ ছিলেন, আরো বেশ কয়েকজন ট্রেনার ছিলেন যাদের কাছে আমি এখনো কৃতজ্ঞ। পাশাপাশি যেহেতু আমার পরিচয় বলছি, তাহলে আমি চাচ্ছি যে একটু পুরোটাই বলি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন, সমস্যা নেই। তো এই আমার এতগুলো ছিল। তারপরে আমি গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করলাম। ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার চলছে, যেহেতু ডিজিটাল মার্কেটিং এ অনেক সময় গ্রাফিক্স এর যে অনেক কাজ লাগে, অ্যাড বা পোস্টার লাগে, তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমাকে গ্রাফিক্সটা শিখতে হবে। পাশাপাশি চিন্তা করলাম আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখে গেলাম, তাহলে আমার এখন গ্রাফিক্স ডিজাইনও শিখে গেলাম। গ্রাফিক্স ডিজাইন যেখান থেকে শিখেছি সেটা হচ্ছে বিট, এটা বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ছিল। বিট বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এটা রংপুরে ছিল। ওখানকার এক স্যার আছে, এখনো আমি ওনার কাছে কৃতজ্ঞ, আরিফুল ইসলাম আরিফ স্যার। পাশাপাশি তখন আমার সরকারি আরেকটা প্রজেক্ট চলে আসছিল, তখন আমি কিন্তু সরকারি প্রজেক্ট গুলো কোনোটাকে হাতছাড়া করে নিই। আমি যখনই সুযোগ পেয়েছি আমি জয়েন করেছিলাম। আমি সেখান থেকে যুক্ত হই এলআইসিটি যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ছিল, সেই ওয়েব ডেভেলপার যে ট্রেনিংটা ছিল সেখানে আমি যুক্ত হয়েছিলাম এবং খুব সফলতার সহিত আমি ট্রেনিংটা কমপ্লিট করি এবং আমার ইনকাম ধীরে ধীরে অনেক বাড়তে লাগলো। পাশাপাশি এই যে আমি করলাম, এতটুকু কাজ করলাম, পাশাপাশি এরপরে আমি যখন ট্রেনিং সেকশনে চলে আসলাম, রামকৃষ্ণ মিশনের কথা বলেছিলাম, সেখানে আইটি ট্রেনার হিসেবে ছিলাম। পাশাপাশি নীরা ভিশন, এটা দিনাজপুরে অবস্থিত, নীরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, সেখানেও ট্রেনার হিসেবে ছিলাম। পাশাপাশি সি পাওয়ারের যে সি পাওয়ার প্রজেক্ট, সেই প্রজেক্টের একজন আইটি ট্রেনার হিসেবে ছিলাম। তো অনেকগুলো কাজ করে এসেছি। ফাইনালি সর্বশেষ আমি কাজ করেছি মোবাইল গেম এন্ড অ্যানিমেশন ইউআই ইউএক্স কোচ হিসাবে, সেখানেও আমি ভালোভাবে সাকসেস হয়েছি। এখন বর্তমানে আমি কাজ করতেছি লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের একজন গ্রাফিক্স ডিজাইন ইনস্ট্রাক্টর হিসেবে। তো আমি এতগুলো বিষয় শিখেছি, আমি শিখতে এখনো ভালোবাসি। পাশাপাশি ইউডেমি তো আছে, অনলাইন রিসোর্স, ইউটিউব আছে, সব জায়গায় শিখতেছি, প্রতিদিন নিয়তই শিখছি। এখন যে কথা বলছি তাও শিখছি। তো তো এই শেখানোর পিছনে আমি যে শিখলাম, শেখার পরে
আমি আরেকটু বলি যে আমি অনেকগুলো বিষয় শিখেছি। এখন এটা হচ্ছে আমি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যে আমার টেক স্কুল। আমি চাচ্ছি যে আমার যে শেখা এবং আমার অভিজ্ঞতাগুলো মানুষের কাছে শেয়ার করা, আমার পরবর্তী প্রজন্মের কাছে শেয়ার করা, যে তারা যাতে খুব সহজে বিষয়গুলো আইটি স্কিলগুলো তাদের বাস্তব জীবনের সাথে কাজে লাগাতে পারে। সেজন্য আমার হচ্ছে আমার টেক স্কুল আমি 2018 সালে শুরু করেছি, তখন থেকে চলছে। এখনো এটা অনলাইন প্ল্যাটফর্মেই আছে। আমি খুব আশাবাদী যে আমি একটি ভালো আউটপুট দিতে পারবো। ধন্যবাদ আলুল কবির স্যার। আচ্ছা, ধন্যবাদ শান্ত ভাইকে। আমি আবার একটু মাসুদ ভাইয়ের কাছে যাব। মাসুদ ভাই মূলত ডিজিটাল মার্কেটিং এর কাজ করে। আর একটা পরিচয় আছে, মাসুদ ভাই হচ্ছে খুব ডোমেন এবং হোস্টিং এই বিষয়টা খুবই স্পেশালিস্ট একজন মানুষ। যারা জানেন না এখন পর্যন্ত, আমি মাসুদ ভাইকে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে একটু ধারণা নিব, কারণ অনেক এই ডোমেইন হোস্টিং বিষয়টা কি এটা জানে না। আমাদের অনেক প্রশিক্ষণার্থী লিখছে যে পার্সোনাল ওয়েবসাইটটা কি ফ্রিল্যান্সিং এর জন্য কোনো কাজে আসে কিনা। মাসুদ ভাই, আমি আপনার কাছে যাচ্ছি কিভাবে আমরা ডোমেইন হোস্টিং নিতে পারি। ধন্যবাদ আলিল কবির ভাই। ডোমেইন হোস্টিং যারা বিগিনার তাদের উদ্দেশ্যে বলছি, ডোমেইনটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের নামটি হচ্ছে ফর এক্সাম্পল facebook.com হচ্ছে একটা ডোমেইন নেম। একজন ডিজিটাল মার্কেটার তাকে অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা থাকার দরকার পড়বে, তার মধ্যে একটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং এটার নাম। আর হোস্টিং ক্লাউড, যে জায়গায় একটা ওয়েবসাইটের ডাটাগুলোকে রাখা হবে। যেমন আমরা আমাদের কম্পিউটার কিছু টাইপ করি, ওই টাইপ করার পরে হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্কে সেভ হয়। ঠিক তেমনি যখন আমার একটা কিছু লিখবো, কোনো ডাটাগুলো হোস্ট করার জন্য একটা আমরা 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 শুনতে পাচ্ছিলাম না। মাসুদ পারভেজ ভাই, আপনি মার্কেটিং সম্পর্কে কিন্তু অনেক কিছু করে। পাশাপাশি আরো যে যে ওই টপিকের উপরে যারা লিডার তাদেরকে ফলো করতে হবে, সেটা ফেসবুকে হতে পারে, অন্যান্য সোশ্যাল মিডিয়া পজিটিভলি ইউটিলাইজ করতে হবে। ধন্যবাদ আলী। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডক্টর শহীদুল ইসলাম স্যারকে। উনি আমাদের মাঝে আমাদের লাইভ দেখছেন এবং ধন্যবাদ জানাইছে। আমাদের অনেক স্টুডেন্ট আমাদের এই প্রোগ্রামটি দেখছে। একটা স্টুডেন্ট জানতে চেয়েছে, আমি এটা শান্ত ভাইয়ের কাছে একটা প্রশ্ন জানতে চাচ্ছি। উনি বলতে চেয়েছেন যে কোন সাইটে বেশি কাজ পাওয়া যায়। শান্ত ভাই, আপনি একটু বলবেন যে কোন সাইটে বেশি কাজ পাওয়া যায়, কোন মার্কেট প্লেসে বেশি কাজ পাওয়া যায়, একটা স্টুডেন্ট আমাদের জানতে চেয়েছে। ধন্যবাদ আলিল কবির ভাই আমাকে প্রশ্ন করার জন্য। কোন সাইডে কাজ বেশি পাওয়া যায়? আসলে যদি আপনি কোনো একটা স্পেসিফিক টপিকসে বা বিষয়ে দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনার কাজের অভাব হবে না। এটাই মূলত কথা। প্রতিটি সাইডেই সমান এবং যথেষ্ট কাজ আছে। আপনাকে যে বিষয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, আপনাকে সেই বিষয়ে দক্ষ হতে হবে। আর যদি আপনি বেসিক বা বিগিনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার একটু কাজ পেতে প্রবলেম হবে। ধন্যবাদ। ধন্যবাদ। অনেকেই আমাদের কাছে, আমাদের একটা প্রতিষ্ঠান আছে, আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, অনেকেই আসে এসে বলে, স্যার ফ্রিল্যান্সিং করে কি আদৌ ইনকাম করা যায়? জিজ্ঞেস করে আমাদের কাছে আদৌ কি ইনকাম করা যায়। আমি ওই সকল ভাইদেরকে আবারও বলছি, হ্যাঁ ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। এখন অনেকে আরো প্রশ্ন করছে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করলে কি আমি সাকসেস হতে পারবো কিনা। তাদের উদ্দেশ্যে বলবো যে যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে আসতে চাচ্ছেন, তাদের জন্য বলবো যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলোকে আগে জানতে হবে।
যেমন C++, সি বেসিক, লারাভেল, তারপরে পিএইচপি, জাভা স্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, এই ল্যাঙ্গুয়েজ গুলো সম্পর্কে আপনাদের একটা প্রপার ধারণা হলে আপনারা সামনে ভালো করতে পারবেন। আর যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, অলরেডি তারা বিভিন্ন ভার্সিটিতে সি প্রোগ্রাম গুলো থাকে, তারাও ভালো করবেন। আর সব থেকে এই সেক্টরে ভালো করে হচ্ছে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, যারা কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের ছাত্র, তারা ভালো করে থাকে। আবার আমি মাসুদ ভাইয়ের কাছে যাব। মাসুদ ভাইয়ের সাথে আমার একটা ভালো অভিজ্ঞতা একটু শেয়ার করি। লাস্ট আমাদের মাসুদ ভাইয়ের সাথে যে প্রোগ্রামটা করেছিলাম, আমরা একটা বিটিভিতে সাক্ষাৎকারও দিয়েছিলাম। এখন মাসুদ ভাইকে ওইখানে একটা সাক্ষাৎকারে আমি শুনেছিলাম যে মাসুদ ভাই আরেকটা কাজ করে থাকে, সেটা হচ্ছে উনি ওয়েব ডিজাইন, ওয়েবসাইট তৈরি করে ওই ওয়েবসাইট গুলোকে আবার সেল করে। এই বিষয়টা সম্পর্কে আমি অতটা ভালো জানি না, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে র্যাঙ্ক করে ওটাকে সেল করা যায়, সেই বিষয়টা সম্পর্কে আপনি বিজ্ঞান সাইট গুলো সেল করা যায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আলিল কবির ভাইকে, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, যদিও একটা অ্যাডভান্স লেভেলের বিষয়। তো একজন ফ্রিল্যান্সার সোর্স রাখা দরকার ইনকামের জন্য। আমি যেটাকে বিলিভ করি যে মাল্টিপল সোর্স একজন ফ্রিল্যান্সারকে রাখা দরকার। আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছি অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে অ্যাট এ গ্ল্যান্স একটু বলে দিই যে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা বিজনেস মডেল অ্যাম্বাসেডর হয়ে, লাইক অন্য একটা কোম্পানির প্রোডাক্টের আমি মার্কেটিং করব, গ্লোবালি মার্কেটিং করব। যত জায়গায় মার্কেটিং করব আমি, প্রত্যেকটা সেলের উপরে ওই সংশ্লিষ্ট কোম্পানি আমাকে একটা কমিশন প্রোভাইড করবে। সো আমার যদি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আমি যদি কন্টেন্ট এবং আমি সেটাকে যদি এসইও করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা গুগলের র্যাঙ্কিং এ যদি সাইটটাকে ধীরে ধীরে নিয়ে আসতে পারি, যখন আমার সাইটে ট্রাফিক আসবে, তখন আমার সাইট থেকে ইনকাম শুরু হবে। একটা সময় আসবে যখন অনেক ভিজিটর আসবে, তখন আমরা যদি চাই ওই ওয়েবসাইটটাকে, আমি একটা মার্কেট প্লেস রয়েছে, অনেক মার্কেট প্লেস রয়েছে যেখানে প্রপার্টি বাই সেল করা হয়, অ্যাজ লাইক flippa.com একটা ওয়েবসাইট দিয়ে আমি ইনকাম করছিলাম। ধরে নেই যে প্রতি মাসে $100 করে ইনকাম হচ্ছে। ওই সাইটটা আমি যদি ফ্লিপা মার্কেটে বিক্রির জন্য ওঠাই, সেটা ওঠানো যেতে পারে। একটা হতে একটা বেস প্রাইস ধরে রাখলাম যে আমার ওয়েবসাইটে বিক্রি কিনতে চায়, তাহলে কমপক্ষে তাকে $100 দিয়ে বিট করতে হবে, এবং কত টাকা ডলারে বিক্রি হবে আমি যদি সেটা নির্ধারণ করে দিই, সেটা আমি বিক্রি করব না। তাহলে আমি না চাইলে $500 নিচে কেউ সেই ওয়েবসাইটটা কিনতে পারবে না। এখন আমার সাইটে যেহেতু ইনকাম হচ্ছে, সারা দুনিয়াতে অনেক বায়ার রয়েছে যারা ফ্লিপকার্টে গিয়ে তারা রেডিমেড একটা ওয়েবসাইট কিনতে চায়, যে ওয়েবসাইট দিয়ে তারা নিজেরা ইনকাম করে। প্রতি মাসে ইনকাম হতো আমার, ওই সাইটটা আমি ফ্লিপকার্ট বেশি দাম, ওই সাইটটা এমন হতে পারে যে আমার $1000 বিক্রি করতে পারছি, আমি $2000 বিক্রি করতে পারছি। সেটা ডিপেন্ড করবে যদি আমার অপশনটা জমে যায়, যে একজন বিট করলো $100, আরেকজন বিডার এসে বিট করলো $200, এরকম করে যে পর্যন্ত লাস্ট বিডার বিট করবে সে উইনার হবে, সে আমার প্রপার্টিটা তার কাছে সেল করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ মাসুদ ভাইকে। আমরা আরো কিছু প্রশ্ন নিব, অনেকেই প্রশ্ন করছেন। আমাদের হচ্ছে আবারও ডক্টর শহীদুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, মাসুদ ভাইকে ধন্যবাদ জানাইছে ডক্টর শহীদুল ইসলাম স্যার। আমি শান্ত ভাইয়ের কাছে যাব। অনেকে বলছে যে প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে কতদিন হচ্ছে হার্ড ওয়ার্ক করতে হবে। শান্ত কুমার ভাই, আপনি এটা উত্তর দিবেন। ধন্যবাদ। আসলে আমি যে কথাটা প্রায় বলে আসি যে আপনাকে আগে দক্ষ হতে হবে। দক্ষ হওয়ার জন্য যে বিষয়টা হলো যে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, মানে বাস্তব জ্ঞান প্র্যাকটিস করতে হবে। আপনি যদি দিনে আপনি যদি 2 ঘন্টা সময় দেন, তাহলে আপনার অনেকদিন সময় লাগবে। আপনি 2 ঘন্টার পরিবর্তে যদি 4 ঘন্টা সময় দেন, তাহলে আপনি খুব আরো একটু তাড়াতাড়ি করতে পারবেন। আপনি 4 ঘন্টার জায়গায় যদি আপনি 8 ঘন্টা সময় দেন 24 ঘন্টার মধ্যে, তাহলে আপনি আরো দ্রুত সাকসেস পাবেন।
মানে কথা হলো যে আপনি কতটুকু সময় দিবেন সেই কাজটার উপর, মানে আপনি কতটুকু পরিশ্রম করবেন, কতটুকু প্র্যাকটিস করবেন, কতটুকু সেই বিষয়টা নিয়ে আপনি স্টাডি করবেন, এটার উপরে ডিপেন্ড করবে। আপনি যত বেশি সময় দিবেন আপনি তত তাড়াতাড়ি সাকসেস হবেন। মানে কাজ করেই আপনাকে সাকসেস হতে হবে, কাজ করেই আপনাকে শিখতে হবে। আরেকজন প্রশ্ন করেছে যে আমরা অনলাইনে কাজ করলে সেই কাজের টাকা হচ্ছে এমনও হয় নাকি যে টাকা পাচ্ছি না, এরকম হয়, বা ক্লায়েন্ট আমাদের পে করছে না। যদিও আমি এই বিষয়ে জানি, তারপরও শান্ত কুমার ভাইয়ের কাছ থেকে শুনবো যে অনলাইনে সিকিউরড মার্কেট প্লেসে কি সিকিউরিটির কোনো অপশন আছে, যে টাকা পাওয়ার নিশ্চয়তা বা টাকা এরকম হচ্ছে আসছে না বা টাকা কাজ করে ক্লায়েন্ট টাকা দিচ্ছে না, এই বিষয় সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, ধন্যবাদ। তো এখানে বিষয় হলো যে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করে থাকেন, মার্কেট প্লেসের মধ্যে কাজ করে থাকেন, মার্কেট প্লেসের বায়ারদের কাছ থেকে, মানে যারা কাজ করিয়ে নেয় তারা হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট, তারা যদি মার্কেট প্লেসের মধ্য থেকে আপনাকে কাজ দেয় তাহলে তারা আপনাকে টাকা পে করতে বাধ্য। কিন্তু আপনি যদি মার্কেট প্লেসের বাইরে যদি কাজ করে থাকেন, যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি কাজ করে থাকেন, আহ, মানে যেটার কোনো নির্ধারিত চুক্তিপত্র না থাকে, চুক্তিপত্র যদি না থাকে সেক্ষেত্রে আপনার টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা চেষ্টা করব যে মার্কেট প্লেসের মধ্য থেকে যারা যারা এখনো অ্যাডভান্স লেভেলে আমরা পৌঁছাতে পারিনি, তারা মার্কেট প্লেস থেকেই কাজ করবে। আর মার্কেট প্লেসের বাইরে যদি আমরা কাজ করতে থাকি, যেমন টুইটার, ইউটিউব, এই বিভিন্ন যে আরো যে সাইট গুলো থেকে কাজ পাওয়া যায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল যদি স্ট্রং হয়ে থাকে তাহলে আপনি সেভাবে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পেমেন্টের যে বিষয়টা আছে সেটা দায়ভার সম্পূর্ণ আপনার। তো আমরা যেটা করব, প্রথম অবস্থায় আমরা সিকিউর মার্কেট প্লেস গুলোতেই কাজ করব, সেক্ষেত্রে আমাদের টাকা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। ধন্যবাদ। আচ্ছা, আমি আমি আজকে বেশিরভাগই তিক্ত অভিজ্ঞতা শেয়ার করছি। হ্যাঁ, আমি আরেকটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে আমি 2015 সালে ইল্যান্সে কাজ করেছিলাম। ওই সময়টায় 14 কি 15 মনে নেই, যাই হোক রমজান মাসে ছিল। রমজান মাসে আমাকে ক্লায়েন্ট কাজ দিল। প্রথম রমজান মাসের আগ থেকে কাজটা শুরু হয়। ওই প্রথম মাসে আমাকে $400 একটা কাজ দিছিল, প্রতিদিন কাজ করতাম। কাজ করার সময় এমন হয়তো যে সেহরি করে খেয়ে আমাকে ঘুমানো লাগতো। এবার রমজানেও আমি প্রত্যেকদিন সেহরি করে হচ্ছে ফজরের নামাজ পড়েই ঘুমাইছি প্রত্যেকটা রোজাতে। তো ওই সময় ওইভাবে কাজ করেছি। প্রথম আমি 2 মাস কাজ করার পরে ক্লায়েন্ট আমাকে প্রচুর কাজ দিল। প্রথম 1 মাস কাজ দেওয়ার পরে ওই মাসে আমার $750 কাজ হলো। একটা সময়ে ক্লায়েন্ট বলছে যে আমার তো হচ্ছে এই মাসে একটু সমস্যা, তোমাকে সামনের মাসে পেমেন্টটা দিব। আমি ভাবছি যে যেহেতু 2 মাস ধরে আমাদের সাথে কাজ করছে, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছি, কাজ করে যাই। অলমোস্ট প্রায় হচ্ছে $950 মতো আমার 2 মাসের কাজের টাকা জমলো। ওইখান থেকে ক্লায়েন্ট আমাকে কিছু $350 মতো দিয়েছিল। প্রায় $650 আমার ক্লায়েন্ট আমাকে পে করে নাই। ক্লায়েন্টটা ছিল রোমানিয়ার। আমার ইউকে তে আমার এক মামা আছে, তো ওর সাথে কথা বললাম। ও তো এখন ইতালিতে থাকে। তো ও বললো, মামা হচ্ছে ইউএসএ বা অন্যান্য জায়গায় যত ভিক্ষুক আছে সব হচ্ছে রোমানিয়ার। সেক্ষেত্রে বুঝলাম যে ওইখান থেকে আমি ওই কাজের টাকাটা পেয়েছিলাম না। তখন ইল্যান্স প্রোটেকশন ছিল না। আমি হচ্ছে আগে স্ক্রু করা যেত, স্ক্রুর মাধ্যমে ইল্যান্সে টাকা আসতো। সে সময় পেমেন্ট গেটওয়ে প্রোটেকশন ছিল না। কিন্তু এখন প্রত্যেকটা মার্কেট প্লেসেই আগে টাকা ক্লায়েন্টকে জমা রেখে কাজ দিতে হয়, যেটাকে হচ্ছে ফাইবারে যেমন কাজের সময় আগে অর্ডার করতে হয়, আপরকেও কাজের জন্য আগে হচ্ছে টাকা পে করে তারপরে মার্কেট প্লেসে রাখতে হয়, ফ্রিল্যান্সারে রাখতে হয়। যেহেতু মার্কেট প্লেস আমাদের কাছ থেকে 20% ভ্যাট নিচ্ছে, অবশ্যই মার্কেট প্লেস আমাদেরকে সেই সার্ভিস দিবে। সাপোজ আমি $1,000 প্রতি মাসে ইনকাম করি, সেক্ষেত্রে আমাকে কিন্তু $200 মার্কেট প্লেসকে ভ্যাট দিতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু $200 সমান বাংলাদেশের প্রায় 17,000 টাকা। এত টাকা কিন্তু তাকে দিচ্ছি আমি কমিশন। সেক্ষেত্রে আমাকে অবশ্যই মার্কেট প্লেস আমাকে কি করছে, অবশ্যই মার্কেট প্লেস আমাকে সেই সিকিউরিটির জায়গাটা দিচ্ছে। নতুন যাদেরকে বলবো, মার্কেট প্লেস এখন অনেক সিকিউর এবং ইন্টারন্যাশনাল ল আছে। আমি ইন্টারন্যাশনাল লতে বলছিলাম সে সময়, ওরা বলছিল সে যদি অনলাইনে কখনো তার হচ্ছে কার্ডটা অ্যাক্টিভ করে আমি আপনার টাকাটা দিব। আমি এখন পর্যন্ত ওই টাকাটা পাই নাই। আমি ওই ক্লায়েন্টটাকে বলেছি সে যদি মারা যেয়ে থাকে তাকে আমি ক্ষমা করে দিছি। আমি প্রায় 3 জনকে নিয়ে সেই কাজটা কমপ্লিট করেছিলাম। যদি না মারা যেয়ে থাকে তাকে আমি কখনোই ক্ষমা করব না। এটাই বলছে মার্কেট প্লেসে সিকিউর এখন অনেক কাজ মার্কেট প্লেস থেকে করবেন, কিন্তু কোনো টাকা পয়সা বা কোনো পেমেন্ট পাবেন না এরকম
অপশন নাই। তবে সোশ্যাল মার্কেটের কথা শান্ত ভাই বলছে, সোশ্যাল মিডিয়াতে কাজ করার আগে অবশ্যই আপনি বলবেন যে আপনি 20% বা 30% আগে পে করেন, দেন কাজ শুরু করেন। অনেক ক্লায়েন্ট আছে, যেমন আমি কাজ করি ওয়েবসাইট নিয়ে, অনেক ক্লায়েন্ট আছে আমাকে আগেই কাজ দিয়ে টাকা দিয়ে দেয়। আবার অনেক ক্লায়েন্ট আছে বলে যে তুমি কাজ শুরু করো, ওই তো নি, তোমাকে কিভাবে টাকা দেই। আমি বলি যে ঠিক আছে, আমি তোমাকে অল্প কিছু কাজ দাও, আমি অল্প কিছু কাজ করে দিই, কাজ করার পরে তুমি আমাকে পেমেন্ট করো, তারপরে আমি কাজ শুরু করবো। অনেকের আছে পেপাল অ্যাকাউন্টই নাই। এখন অন্যান্য দেশে পেপাল অ্যাকাউন্ট না থাকলে আমি ওই টাকা কিভাবে আনবো? ওকে আমার ব্যাংকে টাকা দিতে পারবে? কখনোই পারবে। সেক্ষেত্রে পায়োনিয়ার আমরা ইউজ করে থাকি। পেমেন্ট গেটওয়ে নিয়ে বলবো, বাংলাদেশে যদিও বাংলাদেশ সরকার হচ্ছে অনেক চেষ্টা করে আমাদের পেপাল জুমের মাধ্যমে টাকা আনার ওয়ে দিয়েছে, কিন্তু প্রপার যে পেপালের এক্সেস আমরা কিন্তু এখনো পাই নাই। আমি লাস্টে একবার সুযোগ পেয়েছিলাম ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বলার, আমি বলেছিলাম, ওরা বলছে এটা বাংলাদেশ সরকার চেষ্টা করছে। আমাদের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব জয় সাহেব এবং হচ্ছে জোনাল পলক স্যার, তারা অনেক চেষ্টা করছেন। তবে আমরা উদারত আহ্বান জানাচ্ছি সকল ফ্রিল্যান্সারের পক্ষ থেকে, আমরা যদি পেপালটা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অনেক কাজ খুব সহজে হয়ে যাবে। আমি আবারও আমার সঞ্চালনা থেকে বিরতি নিচ্ছি, যেহেতু শান্ত ভাই সঞ্চালনা করছেন, আমি একটু শান্ত ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ আলুল কবির ভাইকে, অসংখ্য ধন্যবাদ, উনি সুন্দরভাবে বোঝাতে পেরেছেন। আমরা বিষয়গুলো দেখতেছিলাম যে আমাদের যে আজকের আয়োজন ফ্রিল্যান্সারদের নিয়ে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডা, আমরা আড্ডার প্রায় শেষ দিকে চলে এসেছি। তো যদিও আমরা অনেক প্রশ্নের এখনো উত্তর দিতে পারিনি, যেহেতু এটা ফেসবুকে অনেক জায়গায় শেয়ার হয়েছে, যার কারণে আমরা সবগুলো পেজ কিন্তু এখন আর ঘুরতে পারি নাই, সবগুলো পেজে যাইতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কমেন্ট গুলো আমরা পড়বো, পরে আমরা রিপ্লাই দিব। যদি আপনারা সেখানে যদি রিপ্লাই না পেয়ে যান, তাহলে আমাদের যে আপনারা স্ক্রিনে যে আমাদের নামগুলো দেখতে পাচ্ছেন, এই নামে আপনারা ফেসবুকে সার্চ করবেন, সেখান থেকে দেখতে পারবেন, সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন। আমরা শুনছিলাম যে আমাদের যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডায় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এবং করোনাকালীন সময়ে যে নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় তাদের কি করণীয়, সেই বিষয়ে আমরা একটি গাইডলাইন নেওয়ার চেষ্টা করছিলাম। আমরা আলোচনা করতেছিলাম যে কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করা যায়। আমরা আর কিছু প্রশ্ন নেব, তবে যে বিষয়টা আমি বলতে চাই যে আপনি যদি চান যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, বা আপনার যদি প্যাশন থেকে থাকে যে আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনি এখনই শুরু করে দেন। যেহেতু লকডাউন সময় চলছে, আপনি চাইলেও কোথাও ঘুরতে পারতেছেন না, যাইতে পারতেছেন না, তো আপনার উচিত হবে যে স্কিল ডেভেলপ করা। আর যেহেতু বাংলাদেশ সরকার যেহেতু এই বর্তমান সময়ে ঘরে বসে অনলাইন প্রশিক্ষণ এলএডিপির মাধ্যমে 40,000 জনকে প্রশিক্ষণের আয়োজন করেছেন, তো আপনারা চাইলে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করে আপনি আপনার স্কিলটাকে একটু ডেভেলপ করে নিতে পারেন। তবে আমি আমার প্রতিটি সেশন বা প্রতিটি ট্রেনিং এ যে কথাগুলো বলে থাকি, সেটা হচ্ছে যে কোনো প্রশিক্ষণ বা কোনো ট্রেনিং এই বা আপনাকে সাকসেসফুল করতে পারবে না যদি না আপনি নিজে সাকসেসফুল হওয়ার চেষ্টা করেন। তো যেহেতু এলএডিপি নিয়ে অনেকক্ষণ থেকে বলছিলাম, তো আমি আমার ট্রেনারের নাম ভুলে গেছিলাম, তখন আমি বলতে পারিনি। তো আমি আবার ওনার নামটি একটু স্মৃতিচারণ করছি, যে রিফাতুল কবির ভাই, উনি আমাকে যথেষ্ট গাইডলাইন দিয়েছিলেন এলএডিপি তে থাকাকালীন সময়ে। পাশাপাশি যারা ছিলেন রাকিবুল ইসলাম রাকিব, মাস্টার ট্রেনার ইস্তিয়াক আহমেদ, বাদশা নূর সোহাগ, যারা ছিলেন তারা আমাকে প্রচুর গাইডলাইন দিয়েছেন। এবং আমি হয়তো এই মুহূর্তে সবার নাম স্মরণ করতে পারছি না, কিন্তু আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা না থাকলে হয়তো বা আমি আমার টেক স্কুল যে আমি ফাউন্ডার হয়েছি বা শুরু করেছি, যাত্রা শুরু করেছি, এটা সম্ভব হতো না। তো সবাই আমার টেক স্কুলের শুভকামনা করবেন এবং আমার সাথেই থাকবেন। আমি চাই যে সবাই অনলাইন ক্যারিয়ার বা আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, অচিরেই আমাদের সবকিছু ডিজিটালি হবে। তো আমিও চাচ্ছি যে এই ডিজিটাল বাংলাদেশের আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার টেক স্কুল। তো আমরা অনেকক্ষণ থেকে শুনছিলাম যে আমি এখন চলে যাচ্ছি যে মাসুদ পারভেজ ভাইয়ের কাছে।
আমাদের যদি উনি আমাদেরকে কিছু বলতে চান উনার নিজের দিক থেকে, আমি আর এখন কষ্ট করতেছি না, উনি আমাদেরকে উনার নিজের দিক থেকে উনি স্বেচ্ছায় যেটা বলতে চান আমরা শুনবো। আমি একটু সংযুক্ত করি। হ্যাঁ, আচ্ছা, আমি অসংখ্য আমি হ্যাঁ, একটু হ্যাঁ, সংযুক্ত করি মাসুদ ভাই, হ্যাঁ, যেহেতু শিওর আমরা শিওর। ফ্রিল্যান্সিং আড্ডা দিলাম, আর আমরা মূলত ফ্রিল্যান্সিং করার পাশাপাশি এই করোনা সংকটকালীন সময়ে, যেহেতু করোনা নিয়ে আমাদের একটু আলোচনা হয় না এখন পর্যন্ত, করোনা সংকটকালীন সময়ের আলোচনাটা করব যে এই করোনা সংকটকালীন সময়ে আপনি কিভাবে ঘরে বসে ফ্রিল্যান্সিং করছেন, আপনি কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, আপনার নিজের একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের কি অবস্থা সেই সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আহ, করোনা এটা বৈশ্বিক একটা সমস্যা, এখন আমরা সবাই জানি, আমরা সবাই এটার সাফারার। তো এই সাফারার, এই প্রবলেম থেকে উত্তরণ দ্বারা কখনোই সম্ভব না। আমরা সর্বোচ্চ সচেতন হতে পারবো। আমাদেরকে করে এই সমস্যা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেন। সমস্যা ঠিক তেমনি একটা দিক নিয়ে আসছে, যেমন এই সুযোগে শুধু বাংলাদেশ নয়, অনেক মানুষ তারা তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারছে অনলাইনে। ঘরে বসে তারা তাদের টাইমটাকে ম্যানেজমেন্ট করার চেষ্টা করছে, নতুন নতুন স্কিলের সাথে সে নিজেকে একাত্ম করছে, আর কর্মসংস্থানের জন্য চেষ্টা করছে। আমি নিজেও এর বাইরে না, ইউডেমি থেকে বেশ কিছু ট্রেনিং করেছি, ট্রেনিং হিসেবে ইউডেমি পেয়েছি। যেহেতু একটা সুযোগ পেয়েছি, বাইরে যেতে হচ্ছে না, আমার ঘরে থেকেই এখন আমি একটু আমি নিজের স্কিল ডেভেলপমেন্ট পাশাপাশি সাথে কিভাবে মোটিভেট করা যায়। একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম অনেক বছর আগে, সো ওই ক্লায়েন্টকে একটু নক করে দেখি যে তার কাছে আবার নতুন করে আমি কাজ, এই জায়গাগুলোতে আমি এই পাশাপাশি আরেকটা বিষয়, আমি যারা কাজ করতে চাচ্ছেন বা শুরু করেছেন, শুরুটা আপনার যেমন হোক, আপনি কতটুকু এক্সপেকটেশন নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন আমি জানি না। আমি শুধু সবাইকে, বিগিনার যারা, তাদের উদ্দেশ্যে বলবো যে ইন্ডাস্ট্রিতে আজকে আমরা হয়তো সবাই পজিটিভলি প্রেজেন্ট করছি ফ্রিল্যান্সিংটাকে, কিন্তু ফ্রিল্যান্সিংটা কিন্তু আসলে এতটা সহজ বিষয়, সহজ করে ডিসক্রাইব করতে। বাট দ্য থিং ইজ, আপনি যদি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন, ইন্ডাস্ট্রিতে লিড দিতে চান, আপনি যদি কাজ করে ক্যারিয়ার করতে চান, তাহলে কাজের সাথে লেগে থাকতে হবে প্রতিদিন। ধন্যবাদ আলী। আচ্ছা, করোনা সংকটকালীন সময়ে আপনি হচ্ছে ঘরে বসে ফ্রিল্যান্সিং করছেন। আমিও আহ, আহ, মার্চের 24 তারিখে বাড়ি চলে এসেছি। আমি আমার নিজেরটাই বলছি, এখন আমি ওখান থেকে ঘরে বসে কাজ করছি। আমার প্রতিষ্ঠানও বন্ধ, আমার যে কাজের এমপ্লয়ি আছে তারা তাদের ঘরে বসে কাজ করছে। আর সকলকে একটা কথা বলবো যে এই করোনা সংকটকালীন মুহূর্তে যাদের সামর্থ্য আছে, আমাদের আশেপাশে যারা গরিব অসহায় মানুষ আছে, তাদেরকে আমরা হেল্প করব। যে যার যতটুকু সামর্থ্য আছে আমরা হেল্প করলে তারা, এখন এই যে প্যান্ডেমিক যে সিচুয়েশনটা চলছে, প্রথমে আমরা মনে করছিলাম এটা 1-2 মাসেই শেষ হয়ে যাবে, কিন্তু এখন যা দেখতেছি এই কয়দিনের যে অবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে, যে আমাদের এই গোটা বছরই এই করোনা থেকেই যাচ্ছে, আর প্রতিনিয়ত করোনা বাড়ছে। আমার নিজের রানেই ছিল না, গতদিন ধরা পড়েছে। আমরা নিজেরাই এখন শঙ্কিত অনেক। আর সবাই আমরা যেটা করব যে নিজের ঘরে থাকবো, পরিবারকে সময় দিব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে যাব। নিজে সচেতন হব, অন্যকে সচেতন করব, তাহলে আমরা খুব সহজে এই করোনা সংকটকালীন মুহূর্তকে থেকে ইতে যাব, দূর হতে পারবো। এবং আমাদের অনেকে প্রশ্ন করছেন, অনেকে প্রশ্ন আমি নিতে পারছি না, যারা প্রশ্ন করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা প্রশ্ন করতে পারেন নাই তাকেও আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আর বেশিক্ষণ নেব না, কারণ হচ্ছে অলরেডি 11:30টার কাছাকাছি বেজে গেছে। আমরা 5 মিনিট মতো থাকবো।
এই 5 মিনিটে আমি একটু আবারও শান্ত কুমার ভাইয়ের কাছে যাচ্ছি। শান্ত কুমার ভাই এলইডিপি তে সুন্দর করে ক্লাস নিচ্ছেন, গ্রাফিক্স ডিজাইনের উপরে এলইডিপি সম্পর্কে অনেক কিছু বলেছেন। এবার শান্ত কুমার ভাইকে তার এলাকার বিষয় নিয়ে একটু কথা বলবো, যেহেতু শান্ত কুমার ভাই অনেকদিন যাবত আমি শুনেছি ঢাকাতে আছে। ঢাকাতে তার হচ্ছে কিভাবে কাটতেছে তার, সে যদিও হচ্ছে একা থাকে, তার তার পারিবারিক অবস্থা হচ্ছে বাইরে, তার পরিবার সব রংপুরে আছে, উনি ঢাকাতে পুরো একাই লকডাউন অবস্থায় আছেন। শান্ত কুমার ভাই আমি একটু শুনবো। ধন্যবাদ। লকডাউন সময়ে ঢাকা আপনারা তো জানেন যে ঢাকা খুব জনবহুল এলাকা, এবং ঢাকার লাইফ হচ্ছে একটু স্ট্রং লাইফ, যেটাকে বলা যায় যে অনেক হার্ড পরিশ্রম করতে হয় এখানে, প্রতিটা মুহূর্তই চ্যালেঞ্জ। যখন যখন এখানে যানজট ছিল তখনও চ্যালেঞ্জ ছিল। এখন এখন যেহেতু চ্যালেঞ্জ নাই, এখন যানজট নাই, কিন্তু এখন করোনা চ্যালেঞ্জ, প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ। এখন অলরেডি ঢাকাতে কিছু পাবলিক বাস সার্ভিস চালু হয়েছে। প্রতিটা মুহূর্তেই কি বলবো, অনিশ্চয়তার মধ্যে সময়টা কাটছে, প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হচ্ছে না। তারপর আমি যেহেতু এই মুহূর্তে অনলাইন ক্লাস নিচ্ছি, যেহেতু সকাল থেকে আমার সন্ধ্যা পর্যন্ত রুমে বসেই চলে যায়, পাশাপাশি আমি চেষ্টা করছি যে আমি অনলাইনে যদি আমি একটা ভালো আউটপুট দিতে পারি মানুষের জন্য, বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমার বিগত দিনে যারা আমার স্টুডেন্ট ছিল, বা যারা আমার ছোট ভাই ছিল, ফ্রেন্ড ছিল, যারা এখনো নিজেকে ভালো একটা পজিশনে নিতে পারেনি, তাদেরকে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তাদেরকে বলছি যে আপনারা সবাই যার যার জায়গা থেকে যতটুকু জ্ঞান আছে বা যতটুকু কাজ পারেন সেটুকু দিয়েই আপনারা এই করোনাকালীন সময়ে আপনারা লাইভ স্ট্রিম শুরু করেন, লাইভ করেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, তারপর হচ্ছে কাজগুলো করেন। আপনি যে কাজটা পারেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। তাহলে দেখা যাবে যে এই করোনা চলে যাওয়ার পরে আপনার একটা ফেস পরিস্থিতি চলে আসবে, সেই ফেস পরিস্থিতিটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। আর আরেকটা বিষয় বলবো, আমি যখন প্রথম লাইভে আসতাম তখন আমি লাইভ করতে পারতাম না, মানে এটা একটা প্রবলেম ছিল। কিন্তু ধীরে ধীরে ক্যামেরার সামনে কথা বলতে বলতে আমি মনে হয় এখন মোটামুটি কথা বলতে পারি। এটা আমি হচ্ছে যে, তো এদিক থেকে বলবো যে কাজ করেই শিখতে হয়, কাজ যদি আপনি না করেন তাহলে আপনি শিখতে পারবেন না। তো আর প্রবলেম যেটা, করোনাকালীন যে প্রবলেম, প্রবলেম তো থাকবেই, প্রবলেম ওভারকাম করতে হবে, প্রবলেম সবসময় আছে। পরিবারকে প্রচুর মিস করছি। আমি অনেকদিন থেকে বাসা যাইনি। যদি এই ভিডিওটি আমার ভাই বা আমার আত্মীয় স্বজন দেখে থাকে তাহলে হয়তো বা আমাকে এখান থেকেই দেখতে পাবে, যেহেতু লাইভ স্ট্রিম হচ্ছে। তো এখান থেকে যারা আমাকে দেখবেন আমার জন্য সবাই দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন। আমি চেষ্টা করছি যদি বেঁচে থাকি, যদি করোনাতে বেঁচে যাই তাহলে ভালো কিছু হবে, আরো ভালো কিছু করার চেষ্টা করব। আর আমার টেক স্কুল যে শুভযাত্রা, সেটা যাতে খুব ভালোভাবে আমি চালিয়ে নিতে পারি। আর যারা আমার টেক স্কুলের সাথে কাজ করতে চান আপনারা আমাকে জানাবেন, আপনাদের কন্টেন্ট গুলো আমি আপলোড করব। আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও চালু হবে, সেই ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল সব জায়গাতেই একযোগে পাওয়া যাবে। তো আমি কাজ করতে ভালোবাসি, আমি উৎসাহ দিতে ভালোবাসি, অনুপ্রেরণা দিতে ভালোবাসি, পাশাপাশি আমি শিখতে ভালোবাসি। আমি প্রতিদিনই শিখছি, আমি মাঝে মধ্যে আমার স্টুডেন্টদের কাছ থেকেও শিখি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ শান্ত ভাইকে। আমি আর 3 জনের প্রশ্ন নিয়ে শেষ করব। আজকে আমাদের অনেক সময় হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে। আমি যার প্রশ্ন না নিলেই নয়, আমাদের আরো 2জন প্রশ্ন করেছেন। এমডি তারেক খান বলছেন ফাইবার ব্লগ এবং ফাইবার হচ্ছে ফরামের সম্পর্কে, ফাইবার ব্লগ এবং ফাইবার ফরামটা সম্পর্কে আপনি একটু ফাইবার মার্কেট প্লেসের ভিতরে ঢুকিয়ে দেখতে পারবেন। এখানে ব্লগ এবং ফর্ম সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে আমি জানি। আপনি ব্লগ থেকে আপনি প্রপার বিভিন্ন প্রবলেম গুলোকে আপনি ওইখান থেকে সলভ পেতে পারেন। বিভিন্ন প্রবলেমের সলভ গুলো ব্লগে বিশদ আকারে বর্ণনা করা হয়, ওই ব্লগ গুলো দেখে দেখে আপনি টোটাল ফাইবার সম্পর্কে ধারণা পাবেন। এবং ফরাম হচ্ছে যে আমরা যে সমস্যাগুলো সম্মুখীন হই, যে আপনি একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, ওইটাকে ফর্মের মাধ্যমে, যে ফর্মটা থাকে সেখান থেকে এই ফর্মে আপনাকে উত্তর দিবে সবাই। আপনি একটা প্রশ্ন লিখবেন, সেই ফর্মে উত্তর পাবেন, সুন্দর সুন্দর ভালো কমান্ড পাবেন, কিন্তু প্রশ্নটাকে আপনাকে গুছাইয়ে লিখতে হবে, তাহলে আপনি সুন্দর উত্তর পাবেন প্রফেশনাল
লোকদের কাছ থেকে। আরেকজন হচ্ছে বিশিষ্ট ব্যক্তি আমাদের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডক্টর শহীদুল ইসলাম স্যার। উনি আমাদেরকে একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা মাসুদ ভাইয়ের কাছে। উনি প্রশ্নতে জানতে চেয়েছেন যে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুবদের সার্বিক উন্নয়ন বা বিকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠানকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তারা, এবং এই করোনা সংকটকালীন সময়ে যুবদেরকে কিভাবে সামনের দিকে নিয়ে আসা যায়। মাসুদ ভাইয়ের কাছে খুব সংক্ষেপে জাস্ট অল্প সময়ের মধ্যে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমরা এই প্রশ্নের উত্তরটা জানতে যাচ্ছি। ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। মাসুদ ভাইকে আমি বলছি। আচ্ছা, ধন্যবাদ স্যারকেও আমার পক্ষ থেকে। আসলে যুব উন্নয়ন ইনস্টিটিউট অনেক চমৎকার ভাবে কিন্তু অনেক কিছু দেখেছি ইনস্টিটিউটে যারা স্যার এবং স্যার আপনি এখন যে আপনারা কিন্তু যুবদের জন্য কাজ, যুব পিতা হিসেবে কিন্তু জানি। আমার ব্যক্তিগত আবেদন থাকবে যে তৈরি করা হচ্ছে, কারিকুলাম গুলো তৈরি করার প্রসেসিং এ যদি কোনোভাবে যুবদেরকে আরেকটু বেশি মনে হয় কোর্সের মডিউল গুলো অনেক বেশি যুব ফ্রেন্ডলি হবে। অনেক অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি একটু আরো ধন্যবাদ জানাবো। আপনি আমাদের শ্রদ্ধেয় পরিচালক স্যার হচ্ছে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন মোর্শেদ উদ্দিন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, হুমায়ুন কবির স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, অলকা প্রভা ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে শহীদুল ইসলাম স্যার। এদেরকে আমরা জাতীয় যুব পিতা বলে থাকি। আমরা একটু বলবো এই জন্যই, এখানে সকল যুবরা আছে আমাদের সাথে কানেক্টেড, এবং শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটেও আমাদের এখানে ফ্রিল্যান্সিং কোর্স সহ বিভিন্ন লিডারশিপ কোর্স, তাছাড়াও বিভিন্ন প্রোগ্রামে ফ্রি প্রশিক্ষণ দিয়ে থাকে এবং আবাসিক ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে। যারা এই আবাসিক কোর্সটা করতে চায় তাদেরকে অবশ্যই ইন্টার পাস হতে হবে। এই এইচএসসি পাস করার পরে আমরা যদি আমাদের হচ্ছে প্রতিটা জেলাতে ডিডি কার্যালয় আছে, যেটাকে উপপরিচালকের কার্যালয় বলে থাকি, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করার মাধ্যমে ঢাকাতে ট্রেনিং গুলো করাই। স্যারেরা যথেষ্ট সহযোগিতা করে। যেমন শহীদুল স্যারের কথা বলছি এই জন্য বারবার যে শহীদুল স্যারকে যত রাতেই হোক বা যখন কোনো সময় হোক যদি খালি হ্যালো বলেন, সাথে সাথে বাবা বলে একটা ডাক দেয়। এই ডাকটা একটা যুবদের জন্য খুবই ইনস্পায়ার্ড কাজ করে। এই জন্য বলবো যারা ফ্রিল্যান্সিং শিখতে চান, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ফ্রিল্যান্সিং শেখাচ্ছে। আমি কুষ্টিয়া, ঝিনাইদহ এবং হচ্ছে নড়াইলে কাজ করতেছি। এখনো অনেকেই অ্যাপ্লাই করার সুযোগ আছে। যেহেতু আপনারা যদি, আমার বাড়ি কুষ্টিয়াতে, আমি কুষ্টিয়ার ভাইদের জন্য বলবো আপনারা অ্যাপ্লাই করেন যারা ইন্টার পাস করেছেন। এখানে 3টা বিষয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন করা যায়: গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং। এছাড়াও আপনারা যারা এই কোর্সটা এখন করতে পারবেন না, করোনা সংকট কেটে গেলে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সহ সারা বাংলাদেশে যত যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে এখানে 2 মাস এবং 1 মাসের বিভিন্ন কোর্সের ব্যবস্থা করে থাকে। আপনারা চাইলে ওইখানে কোর্সগুলো করতে পারবেন, এবং যাদের বাসায় থেকে এখন কোর্স করার ইচ্ছা আছে তাদেরকে বলবো ইউডেমি অনেক কোর্সের হচ্ছে ফ্রি দিচ্ছে। তারা একটু ইংলিশটাকে ভালো করে গ্যাদার করেন এবং ইউডেমি থেকে কাজগুলো দেখতে পারেন, এবং আমাদের হচ্ছে বিভিন্ন কমিউনিটি আছে, এই কমিউনিটি থেকে আপনারা জানতে পারবেন। এবং প্রফেশনালি বলবো যে আমরা নিজেই বলবো যে আমাদের হচ্ছে দরজা আপনাদের জন্য সবসময় খোলা। যে কোনো মুহূর্তে আমাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। সবাইকে আমাদের ফ্রিল্যান্সিং নিয়ে ফ্রিল্যান্সার ক্যারিয়ার আড্ডা, সাথে ছিলাম স্বপন চন্দ্র। যদিও স্বপন চন্দ্র আজকে টেকনিক্যাল প্রবলেমের কারণে উপস্থিত হতে পারে নাই। আমি স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি শান্ত কুমার ভাইকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। যদিও এটা ছিল আমাদের টেস্টিয়াল ট্রান্সমিশন বা প্রথম প্রোগ্রাম অনলাইন। এরকম আমরা ভবিষ্যতে আরো বড় বড় পার্সনকে এইভাবে প্রোগ্রাম করে নিয়ে আসবো, এবং যুবদের করণীয় সম্পর্কে আমরা নেক্সট প্রোগ্রাম করবো, এবং বড় বড় ফ্রিল্যান্সার নিয়ে আসবো। ফ্রিল্যান্সার দিয়ে তাদের কাজের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনায় নতুনরা কিভাবে কাজ করতে পারে, নতুনদের কিভাবে হেল্প করতে পারে, এবং ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা নিয়ে মাসুদ ভাই খুব চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ডিজিটাল মার্কেটিং কি, কিভাবে আমরা কাজ করব, ডিজিটাল মার্কেটিংটা কিভাবে ডোমেন হোস্টিং করতে হয়। এছাড়াও শান্ত কুমার ভাই তার যে একটা আমার টেক স্কুল আছে, আমার টেক স্কুল নিয়ে কাজ করছে, ডিজিটাল একটা প্ল্যাটফর্ম। এখন আমরা দেখছি সবাই অনলাইন প্ল্যাটফর্মের দিকে ধাবিত হচ্ছে।
আমি কিছুদিন আগে দেখছিলাম একটা আর্টিকেল পড়ে যে সমগ্র পৃথিবী আস্তে আস্তে আউটসোর্সিং এর দিকে ধাবিত হবে। ওই কথার পরিপ্রেক্ষিতে এখন দেখতেছি আস্তে আস্তে সত্যি তাই হচ্ছে যে অন্যান্য দেশে এখন আর অফিসে যাইতে হচ্ছে না। যেমন গভর্নমেন্ট কিছুদিন আগে বলছে যে 25% এমপ্লয়ি তারা হচ্ছে অফিস করবে, বাকিদের বাসায় বসে তাদেরকে কাজ করতে হবে, অ্যাজ লাইক আউটসোর্সার হিসেবে কাজ করবে, তারা ঘরে বসে তাদের কাজগুলো করবে। আরো আর বেশিক্ষণ নিব না, আমরা এখন সবার কাছ থেকে জাস্ট একটু বিদায় নিব। আমি চলে যাচ্ছি শান্ত কুমার ভাইয়ের কাছ থেকে। শান্ত কুমার ভাই একটু বলে বিদায় দিবে, তারপরে মাসুদ ভাই, তারপরে আমি বললে আজকে যেহেতু আমি একটু বলে ফেলেছি আমি একটু বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। শান্ত কুমার ভাই। আচ্ছা, ধন্যবাদ আমাকে এবং যে আমার টেক স্কুলের অর্গানাইজ যে আজকের এই যে ফ্রিল্যান্সারদের নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডা, এই প্রোগ্রামে আমার সাথে যুক্ত ছিলেন প্রফেশনাল ফ্রিল্যান্সার আলুল কবির এবং সাথে যুক্ত ছিলেন প্রফেশনাল ফ্রিল্যান্সার মাসুদ পারভেজ। আরো যুক্ত ছিলেন প্রথম থেকে স্বপন চন্দ্র রায়, প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ইউটিউবার। উনি আমাদের সাথে থাকলে আমরা ইউটিউবের বিষয়টা নিয়ে আমরা কিভাবে ইউটিউবিং শুরু করতে হয়, কিভাবে ইউটিউবে কাজ করা যায় সেই বিষয়টা আমরা জানতে পারতাম। উনি যে ফাউন্ডার, উনি হচ্ছে অনলাইন ফ্রিল্যান্সিং ট্রেনিং, পাশাপাশি ওনার হচ্ছে টিউটোরিয়াল বিডি স্বপন, উনি একজন ইউটিউবার, প্রফেশনাল ইউটিউবার। ওনার কাছ থেকে আমরা বুঝতে পারতাম যে কিভাবে ইউটিউবিংটা শুরু করা যায়, সেই বিষয়টা আমরা জানতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি উনি আমাদের সাথে কিছুক্ষণ থাকার পরে আর থাকতে পারেননি। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, যেহেতু আমাদের নির্ধারিত অল্প সময়ের মধ্যে আমাদেরকে এই লাইভটি শেষ করতে হবে। আমরা প্রতি শুক্রবার আমরা আমি চেষ্টা করব আমার টিমে যারা আছে, আমি আলুল কবির ভাই ওনাকে বলি এবং মাসুদ পারভেজ, আজকে আমরা 4 জন মিলে এই লাইভে অন স্ক্রিনে আসলাম। আপনারা ফেসবুক লাইভে আমাদেরকে দেখছিলেন। তো আমাদের যদি কোথাও কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করছি, আমরা শিখতেছি, আমরা শেখাতে চেষ্টা করছি। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন, আশীর্বাদ করবেন। তবে যাওয়ার আগে যে বিষয়টা বলবো যে আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের এবং পরিবারের পাশাপাশি আপনার বন্ধু বান্ধব যারা আছে সবার জন্য একটু করে কাজ করা শুরু করবেন। আমরা যদি সবাই যদি কাজ করা শুরু করে দেই তাহলে হয়তোবা খুব সুন্দরভাবেই আমরা আমাদের যে প্রবলেম গুলো, আমাদের যে চাকরির বাজারের যে প্রবলেম, যে আমরা চাকরির যে হতাশায় থাকি, সেই প্রবলেম গুলো থেকে আমরা ওভারকাম করতে পারবো। এটা বলতে চাচ্ছি যে আপনারা সবাই চেষ্টা করবেন নিজেদের জায়গা থেকে নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটা সর্বোচ্চ ব্যবহার করতে চেষ্টা করবেন। আমি যেহেতু আজকের হোস্ট, আমি সর্বশেষে বিদায় নিব। তো আমি এ পর্যায়ে চলে যাচ্ছি মাসুদ পারভেজ ভাইয়ের কাছে। ধন্যবাদ শান্ত কুমার ভাইকে। সর্বশেষ কথা, অনেক এক্সপেকটেশন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসবেন। আমি সবাইকে জন্য 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে। ওই টপিকের উপরে আপনি কন্টিনিউয়াসলি যদি পড়াশোনা করেন, স্কিল ডেভেলপমেন্ট করেন, কাজের অভাব হবে না। তো সবাই চমৎকার একটা ভবিষ্যৎ কামনা করে শেষ করছি আমার পর। ধন্যবাদ মাসুদ পারভেজ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। উনি বলেছেন। আমি সর্বশেষ আমার প্রশ্ন বলতে পারেন, আমার আশা বলতে পারেন, আমার আকাঙ্ক্ষা বলতে পারেন। আপনি নতুন ফ্রিল্যান্সারদের জন্য যে করণীয় বা যারা শিখতে চায় শেষ গাইডলাইন আপনি 2 মিনিট 3 মিনিট যতটুকু সময় লাগুক আপনি বলবেন, পূর্ণাঙ্গ একটি গাইডলাইন দিবেন যে কিভাবে ওনারা ফ্রিল্যান্সিং যে ক্যারিয়ার শুরু করতে পারে বা শেখাটা শুরু করতে পারে। আস্তে আস্তে তো স্কিল ডেভেলপ করবেই। তো আপনি এখন যাওয়ার আগ মুহূর্তে আপনি সুন্দর একটা গাইডলাইন দিবেন যে কিভাবে তারা প্রফেশনাল হতে পারে। প্রথম অবস্থায় তো প্রফেশনাল হওয়া যায় না, প্রফেশনাল ওয়েতে বা প্রপার ওয়েতে কিভাবে কাজটা শেখা শুরু করতে পারে এবং আজকে থেকে যাতে করে আমরা 1 মাস বা 2 মাস পরে তাদেরকে আমরা অন স্ক্রিনে দেখতে পাই যে আমাদের এই গাইডলাইন দেখে বা আমাদের গাইডলাইন শুনে তারা ভালো কিছু করতে পেরেছে। আমি আলুল কবির ভাইকে বলছি যে আপনি একটি সুন্দর একটি গাইডলাইন দিবেন শেষ মুহূর্তে। আমরা জানি যে শেষ মুহূর্তে যে কথাগুলো বলা হয় সেগুলো দীর্ঘ সময় মনে থাকে।
তো যাওয়ার আগে আমরা শুনি যে আলিউল কবির ভাইয়ের কাছ থেকে শুনি যে কিভাবে সফল ফ্রিল্যান্সার হওয়া যায় বা কিভাবে একটা সাকসেসফুল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করা যায়। আচ্ছা, আমি প্রথমে যারা মিস করেছেন তাদেরকে আবারও এই প্রোগ্রামটা যারা দেখছেন এখন তারা একটু দেখে নেবেন। প্রফেশনাল কথাটার সাথে অনেকেই যারা আছে তারা লিখে, যেমন প্রফেশনাল ফ্রিল্যান্সার, কিছু কাজ না পেরে প্রফেশনাল লেখে। তাদেরকে আমি বলবো প্রফেশনাল লেখার আগে অবশ্যই আপনাকে প্রফেশনাল নিজম থাকতে হবে। কাজ যে আপনি করছেন, শুধু কাজ করাটাই যে প্রফেশনাল না। প্রফেশনাল হচ্ছে আমরা প্রফেশনাল ভাবে যে কাজটা করি সেটাই হচ্ছে প্রফেশন। আমার প্রফেশন কি? আমি একজন টিচার। আমি আমার টিচিং প্রফেশনটাকে কিভাবে ভালো করে আউটপুট দিতে পারি সেটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে আমি যখন ফ্রিল্যান্সিং করব, ওই যে কাজটাকে আমি সার্ভিস দিব, ওই কাজটা করার জন্য আমাকে টোটাল স্কিলটাকে অর্জন করতে হবে। যে স্কিলটা হচ্ছে বিভিন্ন স্কিল করতে পারে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ কমিউনিকেশন স্কিল ছাড়া আমি কিন্তু বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করব। বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে হলে অবশ্যই আমাকে ইংলিশে ভালো হতে হবে। ভালো ইংলিশ না বুঝতে পারলে ক্লায়েন্টের কথাটা বুঝবো না, আর ক্লায়েন্টের কাজ না বুঝলে আমি ভালো একটা কাজের ডেলিভারি দিতে কখনোই পারবো না। ভালো কাজের ডেলিভারি যখন দিতে পারবো না, তখন কিন্তু ওই ক্লায়েন্ট আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা নেবে। এই জন্য যেটা বলবো, নতুনদের জন্য বলবো যে নতুনদের আগে আমরা প্রথমেই একটা প্ল্যান তৈরি করবো যে যে সেক্টরে কাজ করতে চাই, যদি ফ্রিল্যান্সিং হয় সে ফ্রিল্যান্সিংই হোক, বা আউটসোর্সিং যদি করতে চাই, প্রথমে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং বিষয়টা কিন্তু আলাদা। অনেক প্রফেশনাল ফ্রিল্যান্সাররাও এটা গুলাই ফেলে। তাদেরকে আমি বলবো যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে মুক্ত পেশা, কারো অধীনে না থেকে কাজ করাটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং হচ্ছে যে পারিশ্রমিকের বিনিময়ে কোনো কাজ করিয়ে নেওয়াটাকে আউটসোর্সিং বলে। এখন আমরা এরকম করতে পারি, যখন প্রথম যারা বিগিনিং অবস্থায় আছে তারা প্রথমে কাজ শিখবো, শিখতে শিখতে কোনো প্রফেশনাল যারা ফ্রিল্যান্সিং কাজ করে তাদেরকে একটু নক করে বলবো, ভাই আমি তো এই কাজগুলো শিখতেছি, এই কাজগুলো তো আপনি করেন, আপনার সাথে আমার কাজের কিছুটা মিল আছে, আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, যে আপনার কাজগুলো যদি আমাকে দিতেন আমি ফ্রি করে দিতাম, তাহলে কাজের যে বিষয়টা আপনি কিন্তু আস্তে আস্তে ওই বিষয়ে সম্পর্কে ভালো ধারণা পাবেন। যে ক্লায়েন্টের কাজ কিন্তু প্রথমে একজন ফ্রিল্যান্সার কখনোই ক্লায়েন্টের কাজ পায় না, কারণ ক্লায়েন্টের কাজ পেতে হলে অবশ্যই তাকে ক্লায়েন্টের কাজের জন্য অ্যাপ্লাই করে পেতে হবে, এবং ক্লায়েন্টের কাজ করার জন্য আপনাকে ওই বিষয়ে ধারণা থাকতে হবে। এখন যদি একজন ফ্রিল্যান্সারের আপনি সাথে থেকে থেকে ওর কাজগুলো সুন্দর করে বুঝতে থাকেন, তখন কিন্তু ওই বিষয়টা আপনার আগে থেকে নখদর্পণে চলে আসলো। এরপরে যেটা করতে হবে, আপনি আপনার কর্মঘন্টা ঠিক করেন যে আমি কত ঘন্টা কাজ করব। আমাদের অনেক বাংলাদেশি ভাইরা আছে যারা হচ্ছে কমিটমেন্ট ঠিক রাখতে পারি না, যে সকালে আমি কাজটা দিব, ওই কাজটা আমি সকালে দিতে পারছি না, কারণ হচ্ছে আমি ভুলে গেছি যে কাজটা দিতে হবে। এরকম কাজ কখনোই করবো না। আমরা অবশ্যই কমিটমেন্টটা ঠিক রাখবো, এবং আমি একটা সুন্দর কাজের পরিবেশ তৈরি করব। আমার যদি কাজ শেখার ক্ষেত্রে যে সকল ইকুইপমেন্ট দরকার, ভালো ইকুইপমেন্ট না থাকলে কিন্তু আমি প্রপার কাজটা করতে পারবো না। আর একটা কথা মনে রাখবো, যে কাজ যখন করব একদম ফ্রেশ মাইন্ডে কাজ করবো। কোনো চিন্তা নিয়ে যখন আপনি কাজটা করতে বসবেন, তখন কিন্তু আপনার ওই কাজটাকে প্রপার আউটপুট আসবে না। প্রফেশনালিজম যদি করতে চান, নিজের ক্যারিয়ারকে প্রফেশনাল ভাবে উপস্থাপন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল হতে হবে। অনেক নতুন ফ্রিল্যান্সাররা আছে যে কন্টেন্ট রাইটিং বা এই বিষয়ে কাজ শিখতে চাচ্ছে। কন্টেন্ট রাইটিং যারা শিখতে চাচ্ছে তাদেরকে বলবো যে কন্টেন্ট রাইটিং কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কাজ, যে একটা নির্দিষ্ট বিষয়ে একটা প্রবন্ধ তৈরি করা। প্রথমে চিন্তা করেন, সাপোজ আপনি চিন্তা করেন যে আমরা ছোটবেলায় গরুর রচনা শিখেছি, তারপরে বৃক্ষরোপণ শিখেছি, তারপরে আরো অনেক অনেক হচ্ছে শ্রমের মর্যাদা, এই রচনাগুলো শিখেছি। এগুলো হচ্ছে আমরা মুখস্থ করে শিখেছি, তাই না? এখন যদি কন্টেন্ট রাইটিং হচ্ছে যে বিষয়টা, কন্টেন্ট রাইটিংটা হচ্ছে যে নির্দিষ্ট একটা কন্টেন্টের উপরে আপনাকে একটা প্রবন্ধ লিখতে হবে, ওর সুবিধা অসুবিধা, ওইটা দিয়ে আর কি কি করা যায় সেই বিষয়গুলো। এটা দিয়েও কিন্তু ফ্রিল্যান্সিং করা যায়। যারা মুক্ত পেশায় আসতে চাচ্ছেন, যারা অনেকে বয়স্ক, যারা লেখালেখি করতে ভালোবাসেন, তারাও কিন্তু আসতে পারে। শুধু যে বৃদ্ধ বয়সে ফ্রিল্যান্সিং করা যাবে না, বা হচ্ছে অল্প বয়সে ফ্রিল্যান্সিং করা যাবে না, এটা ভুল। ফ্রিল্যান্সিং এর প্রত্যেকটা কাজের ক্ষেত্র আছে। আমি আবারও বলবো যে কাজে আসতে হলে অবশ্যই আপনাকে আগে প্রপার শিখতে হবে। প্রথমে বলছিলাম লার্ন ইওর টুল দেন ওয়ার্ক। আগে আপনি শেখেন আপনার যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ের টুলস গুলো, তারপরে কাজে আসেন। এন্ড কমিউনিকেশন স্কিল, এই দুইটা বিষয়কে সুন্দর করে যদি আমরা নিজের মধ্যে প্রফেশনাল ভাবে উপস্থাপন করতে পারি, আমার বিশ্বাস 3 থেকে 6 মাস পরে আপনি একটা ভালো জায়গায় যাবেন। আমি দেখছি যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠানের নাম ইনোভেটিভ আইটি। আমি 6 মাসে ফ্রিল্যান্সিং এর জন্য কোর্স করাই, 6 মাস সময় নিই। অনেকে 1 মাস 2 মাসের কোর্স দিয়ে লেখে যে 1 মাসে ফ্রিল্যান্সিং করা যায়,
এক মাসের মধ্যে আপনি $50,000 ইনকাম করতে পারবেন, এই $50,000 ইনকাম করতে পারবেন। ওদেরকে আমি বলবো যে এরকম মুখরোচক বিজ্ঞাপন না দিয়ে আপনি আপনাদের টোটাল সাকসেস হিস্ট্রিটাকে সকলের সামনে তুলে ধরুন। 6 মাস সময় নিন, প্রপার শেখান, শিখায়ে কাজ করান। আমি 2 মাস তাদেরকে ইন্টার্নশিপ করাই, আমার নিজের কাজ করাই, এই জন্য করাই যে তারা যেন প্রকৃতভাবে মার্কেট প্লেসে আসার আগে একটা বাস্তব ধারণা নিতে পারে। এই জন্যই বলবো 3 মাস কাজ শেখেন, 2 মাস মানুষের ফ্রি কাজ করেন, 5 মাস চলে গেল, তারপরে মার্কেট প্লেস 1 মাস রিসার্চ করেন, 6 মাসের মাথায় আপনি ভালো কিছু পাবেন এবং ভালো জায়গায় যাইতে পারবেন। সকলকে এই করোনা সংকটকালীন সময়ে সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। দেশের এই করোনা সংকটকালীন সময় খুব দ্রুত আমরা যেন ওভারকাম করতে পারি। আমরা সামনে আবার একটা সবুজ পৃথিবী যেন দেখতে পাই। এখন সবুজ হয়েছে, কিন্তু ওই এরকম সবুজ চাই না যে সবুজ ঘরের ভিতর থেকে দেখা যায়। আমি চাই মুক্তভাবে ঘুরতে, ডানা মেলে ঘুরতে। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এই ফ্রিল্যান্সারদের নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডার কথা শেষ করছি। আমি শান্ত কুমার ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ আলিউল কবির ভাইকে, অসংখ্য ধন্যবাদ। উনি ওনার সুন্দর উপস্থাপনা এবং সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারি বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের যে যাত্রা সেটা শুরু করতে পারি। তবে শেষ মুহূর্তে আমি বলতে চাই, আপনি যদি ভালো ডিজাইন পারেন তাহলে ডিজাইন শুরু করেন। আপনি যদি হাতে কলমে ছবি অঙ্কন করতে পারেন সেটা দিয়েও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি যদি ভিডিও এডিটিং পারেন সেটা দিয়েও করতে পারেন। আপনি যদি ভালো গান বাজনা কৌতুক অভিনয় যেটা আপনি পারেন, আপনার যেটা বেস্ট, যেটা করতে ভালো লাগে সেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি যদি প্রোগ্রামিং ভালোবাসেন তাহলে প্রোগ্রামিং শেখা শুরু করে দেন। এটা কখনো ভাবা উচিত নয় যে আমার হাতে সময় আছে আমি পরে করব। পরে হয়তো বা অন্য সময় আসতে পারে। যেমন আমরা কখনো ভাবিনি যে আমাদের এই করোনা পরিস্থিতি আসবে, তো চলে এসেছে। আমাদেরকে এখন অনলাইনে সবকিছু করতে হচ্ছে, ঘরে বসেই সবকিছু করতে হচ্ছে, নতুন নতুন প্রবলেম ফেস করতে হচ্ছে। তো অদূর ভবিষ্যতে আরো নতুন নতুন প্রবলেম আসতেই পারে। সেগুলোর জন্য আমাদের যে টেকনোলজি বেস কাজগুলো শিখতে হবে, টেকনোলজিকে কাজে লাগাতে হবে। আমি চাই যে আপনারা সবাই টেকনোলজি বেস কাজ যে আছে সেই কাজগুলোতে মনোযোগী হন, নিজে শিখেন, পাশাপাশি আপনার আশেপাশে যারা আছে ছোট ভাই বোন তাদেরকে শেখান, যাতে তারা খুব সহজে একটা ইজি লাইফ তৈরি করতে পারে। তো আজকের আমাদের যে ফ্রিল্যান্সারদের নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডা, এই আড্ডার মধ্যে অনেকেই অনেক কমেন্ট করেছেন। সকল কমেন্টের উত্তর আমরা দিতে পারি নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত যে সকল প্রশ্নের কমেন্টের উত্তর দিতে পারি নাই। আমরা দেখবো, দেখার পরে আপনাদের কমেন্টগুলোর উত্তর অবশ্যই দেব। এতক্ষণ আমার সাথে ছিলেন প্রফেশনাল ফ্রিল্যান্সার মাসুদ পারভেজ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই আজকের যে ফ্রিল্যান্সারদের নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডা এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। সাথে থাকবেন, পরবর্তী প্রোগ্রামে আপনাকে আবার আমি আমন্ত্রণ জানাবো। সেই সাথে আমার সাথে উপস্থিত ছিলেন প্রফেশনাল ফ্রিল্যান্সার আলিউল কবির ভাই। উনি ওনার ফাউন্ডার ওনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান হচ্ছে ইনোভেটিভ আইটি। আপনারা ফেসবুকে গুগলে যেখানেই খুশি সার্চ করবেন, সার্চ করে দেখতে পাবেন। তো যারা এলএডিপি তে আমাদের সাথে শিখতে চান তারা অবশ্যই আমি বলি যে এলএডিপি তে আগে আপনি এখানে রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করে আপনি ভাইবা দিয়ে ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন। আমি মনে করি যে যে যাই বলুক, আপনি যদি শিখতে চান আপনি এলএডিপি প্রজেক্ট থেকে ভালো কিছু শিখতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারবেন। আমি হয়তো প্রথম দিকে বলেছিলাম যে আমি নিজে একজন এলএডিপির সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে আইসিটি ডিভিশনে মনোনীত ছিলাম। তো আমার সব পরিচয় আমি দিয়ে ফেলেছি। সর্বশেষ আমার যেটা পরিচয় হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং করতে ভালোবাসি এবং শেখাতে ভালোবাসি। আমি প্রচুর শেখাতে ভালোবাসি। আপনারা যারা আমাকে ইনবক্স করবেন বা আমার সাথে থাকবেন হয়তো বা আপনারা শিখতে পারবেন। তো আমি প্রায় আমার লাইভ যে প্রোগ্রামের শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমি আবার আরেকবার মনে করিয়ে দিতে চাই, আমার সাথে আজকে প্রথম দিকে যুক্ত ছিলেন প্রফেশনাল ফ্রিল্যান্সার স্বপন চন্দ্র রায়, উনি ফাউন্ডার
অনলাইন ফ্রিল্যান্সিং ট্রেনিং, পাশাপাশি ইউটিউবার টিউটোরিয়াল বিডি স্বপন। আমার সাথে যুক্ত ছিলেন প্রফেশনাল ফ্রিল্যান্সার আলিউল কবির ভাই, ওনার যে প্রতিষ্ঠান ইনোভেটিভ আইটি, সাথে আমার সাথে যুক্ত ছিলেন মাসুদ পারভেজ। উনিও, ওনার প্রতিষ্ঠানের নাম আমি এই মুহূর্তে আমার মনে নাই, যদি থেকে থাকে আপনি অন স্ক্রিনে একবার বলবেন। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কালবি টেক। আহ, কালবি টেক দিয়ে তাহলে আমার প্রতিষ্ঠানটাই চলে আসবে। ধন্যবাদ। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনার প্রতিষ্ঠানের নাম মনে রাখতে পারি নাই। তো আলিউল কবির ভাই, আপনাকে আরেকবার ধন্যবাদ। মাসুদ পারভেজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চেষ্টা করব ভালো কিছু করার, ভালো কিছু শেখার, ভালো কিছু নিজের ক্যারিয়ার ডেভেলপ করব, পাশাপাশি আমাদের আশেপাশে যারা থাকবে সবার ক্যারিয়ার ডেভেলপে মনোযোগী হবে। আমি শেষ করতে যাচ্ছি। আচ্ছা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা, আল্লাহ যেন সবাইকে সুস্বাস্থ্য বজায় রেখে, এবং প্রতিনিয়ত করোনা বাড়ছে, আমরা আবারও বলছি যে ঘরে থাকি। এই ঘরে থাকায় আমাদের জীবনকে পরবর্তী সুন্দর পৃথিবী দেখাবে, এই বলে আমিও বিদায় নিচ্ছি। সাথে সবাই আমরা বিদায় নিই, অনেক রাত হয়ে গেছে। ধন্যবাদ। আজকের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে সকলে শেয়ার করে দিবেন। যারা দেখতে পারে নাই, অনেকের ইন্টারনেটে অনেক সময় কারেন্ট থাকে না বা এরকম অনেক ডাটা নিয়ে অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে বলছি তারা শেয়ার করে দিবেন যেন আপনাদের ছোট ভাই বা অন্যরা কেউ থাকে। এবং আমাদের যারা বড় ভাই ছিলেন বা যারা শ্রদ্ধেয় ভাজন ছিলেন, সকলকে শ্রদ্ধা করে আজকে প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে ছিলেন। আগামীতেও থাকবেন। আমরা আজকের ফ্রিল্যান্সারদের নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আড্ডা, পাওয়ার্ড বাই আমার টেক স্কুল। আমি এতক্ষণ সাথে ছিলাম, আমি শান্ত কুমার রায়, ফাউন্ডার আমার টেক স্কুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।